হামে যারা আক্রান্ত হচ্ছে এদের বেশিরভাগই কিন্তু দরিদ্র শ্রেণী। ইউরোপে মানুষ মারা গেছে, আমেরিকাতে মানুষ মারা গেছে। কি মানে ইউরোপ সরকারের দায়িত্ব ছিল, ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের সমস্যা ছিল? আমেরিকাতে কি সমস্যা ছিল যে ওখানে ইয়ে নাই, আইসিইউ বেড নাই, এটা নাই সেটা নাই? যেন তেন দোষারোপর বিষয় না, এটা বিচার করা উচিত। এটাকে মৃত্যু বললে কম বলা হবে, এটা এক ধরনের হত্যাকাণ্ড। বিভিন্ন গণমাধ্যমের অফিসে গিয়ে তারা ব্যাপক মাত্রায় বাংলাদেশের মানুষকে হাম বিষয়ে শিক্ষা দীক্ষা দিচ্ছেন আর কি, ওখানে স্কুল খুলে বসছেন আর কি। প্রিয় দর্শক, এদেশের রাজনীতি বলেন অথবা লেখক, গবেষক, সাহিত্যিক যাই বলেন না কেন, সব কিছুই তো জনস্বার্থকে সংরক্ষণ করার জন্য কিংবা দেশকে সঠিকভাবে যেন দেশ এগিয়ে যায় সেই বিষয়গুলো পথ দেখিয়ে দেওয়ার জন্যই। দেশে যে সরকার রয়েছে কিংবা বিরোধী দল রয়েছে তারাও দেশের তাদের নির্বাচনী ইশতেহারে কিন্তু জনস্বার্থকে প্রাধান্য দিয়েই তাদের নির্বাচনী ইশতেহার প্রণয়ন করেছিলেন এবং সে মতবাদ সেই মোতাবেক তারা দেশ পরিচালনা করছেন বলে তারা দাবি করছেন। আমরাও তাদের সবসময় সাফল্য কামনা করি, কিন্তু আমরা দেখতে পাচ্ছি, দুঃখজনক হলেও সত্য, একে একে প্রায় 500 ঘর ছুঁই ছুঁই করছে মৃত্যুর মিছিলে যোগ হওয়া ছোট্ট সোনামণিদের, যাদের হাম নামক মহামারী কেড়ে নিয়েছে। আমাদের কাছে সেটি কেবলমাত্র একটি সংখ্যা, কিন্তু যে হারিয়েছে সেই হারানোর কষ্ট কেবল তারাই বোঝেন। প্রথমেই তাদের প্রতি সহমর্মিতা জানাচ্ছি, পরিবারের প্রতি। শুরু করতে চাই সে আলোচনা দিয়েই, প্রথমেই মোস্তফা কামাল আপনাকে দিয়ে শুরু করছি। ভূমিকা ছাড়াই বলি, আজকেও 11 জন শিশুর মৃত্যু হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে পদক্ষেপ তারা যথেষ্ট নিচ্ছে। আজকে যদিও আবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে নতুন করে আইসোলেশন ওয়ার্ড সহ সেই সেবা নিশ্চিতের জন্য সারা দেশেই তারা একটি প্রজ্ঞাপন বা তাদের লেটার দিয়েছে। শুনতে চাই আপনার পর্যবেক্ষণ। জি, ধন্যবাদ আপনাকে। জনস্বাস্থ্য আর জনস্বার্থ উচ্চারণও কাছাকাছি। তো জনস্বাস্থ্যের কি অবস্থা, অর্থাৎ আমাদের পাবলিক হেলথের কি অবস্থা, আমরা করোনার সময় একবার টের পেয়েছিলাম, আচ্ছা মতো টের পেয়েছি। তাও কোন সময়টা এসে টের পেয়েছি, শুরুতে টের পাইনি। শুরুতে আপনার বোধহয় মনে থাকার কথা, আমার সহ আলোচক ফুয়াদ ভাই কি ওই সময় দেশে ছিলেন কিনা, করোনা যখন শুরু হলো মাসখানেক এটা নিয়ে বাহাস হলো যে এটার জন্য দায়ীকে দায়ী করা হলো। ইতালি থেকে কয়েকজন লোক এসেছিলেন যে তারা এটা নিয়ে এসেছেন। তো তখন শুরু হলো প্রবাসীদের বাড়িঘরে চিহ্ন দেয়া, পতাকা ঝুলানো, তাদেরকে ধাওয়া করা অথবা ঘেরাও করে ফেলা। তখনও ওই যে আইসোলেশন শব্দটা আমরা শিখিনি তখনও, এরপরে আমরা কিছু ইংরেজি শিখেছি। করোনার ওসিলায় কিছু ইংরেজি শেখা হয়েছে আমাদের, আইসোলেশন, কোয়ারেন্টিন, আরও অনেক ইংরেজি। পিপিপি। তো একটা পর্যায়ে যখন 2-2.5 মাস চলে গেল, তখন ওই সময়ের ক্ষমতাসীন দল থেকে বলা হলো যে করোনা কিচ্ছু না, আমরাই করোনার চেয়ে শক্তিশালী, অর্থাৎ তামাশা কাকে বলে। এইসব করতে করতে যখন মৃত্যুর সংখ্যা শুধু বাড়তে থাকলো আর বাড়তে থাকলো, কি করা যায়, কারণ ওই সরকারটার ইমিডিয়েট আগে কোনো ফার্স্ট সরকার ছিল না যে ওই সরকারের দায়ী করে দেয়া যাবে। তখন আমরা আস্তে আস্তে জানলাম যে ওখানে শাহেদ নামে এক লোক আছে, করোনা শাহেদ বলা হতো। সাবরিনা নামে এক সুন্দরী ডাক্তার আছেন, উনি নাচেন ভালো, গান ভালো। তখন জানলাম যে টিকা নিয়ে কি কি কাণ্ড যেন ঘটে গেছে, তাও এগুলো 100 কোটি না 1000 কোটি টাকার কাণ্ড কীর্তি। ঠিক ঘটনা চক্রে সময়ের ব্যবধানে এবার আমরা পড়লাম কিন্তু হামে। গত কয়েকদিন আপনি দেখেন এখানে একটু ব্যতিক্রম আছে। হামে যারা আক্রান্ত হচ্ছে এদের বেশিরভাগই কিন্তু দরিদ্র শ্রেণী। সম্ভবত যদি ধনিক শ্রেণী হতেন হয়তো আমরা ভিন্ন একটা প্রেক্ষাপট দেখতে পারতাম। তো যখন শুরুই হয়ে গেল, দোষারোপ শুরু হয়ে গেল ডক্টর ইউনূস এবং তার স্বাস্থ্য উপদেষ্টা। তো এটা তো যেন তেন দোষারোপের বিষয় না, এটা বিচার করা উচিত। এটাকে মৃত্যু বললে কম বলা হবে, এটা এক ধরনের হত্যাকাণ্ড। তাহলে এখানে জরুরি হচ্ছে এই নিয়ে বাহাস না করে এত আলাপের নামে এত পেঁচাল না পেড়ে বিচারের আওতায় নিয়ে আসা অতি দ্রুত। কিন্তু আমরা সেটা না করে এটা নিয়ে এক ধরনের রাজনীতি কিন্তু আচ্ছা মতো চলছে। পথে ঘাটে কিন্তু এখন হাম বিশেষজ্ঞ পাওয়া যাচ্ছে, যে যেখানে পারছেন এই বিষয়কে একটু জ্ঞান রাখছেন। আবার হয়তো বিএনপির জন্য এটা দুর্ভাগ্য, বিএনপি যখনই ক্ষমতায় আসে কিছু আপদ তাদের উপর ভর করে, আর আপদ ভর করলে বাড়তি কথাও বোধ বেশি বলা হয়। স্বাস্থ্যমন্ত্রী মাত্র কয়েকদিন আগে বললেন, খুব সাহস করে গর্ব করেই বললেন যে সামনের দিনগুলোতে ডাক্তারের পেছনে রুগী যাওয়া লাগবে না, ডাক্তারে এসে রুগীর পেছনে পেছনে থাকবে, স্বাস্থ্যসেবা এতই ভালো হবে। এখন সময়ের ব্যবধানে দেখা গেল যে এটা ছিল একটা বাড়তি কথা। তো আবার এই বেদনার সময় বাড়তি কথা যখন কেউ বেশি বলে
তাৎক্ষণিক হাততালি পাওয়া যায়, আশপাশে যারা থাকে সবাই হাততালি দেয় অথবা মাথা নাড়ে, কেউ নাকচ করে না, লোকমা দেয় না, বা অন্তত বারণ করে না, বা একটা ছোট্ট করে খোঁচাও দেয় না যে একটু আস্তে করে, বরং সবাই একটু হাততালি দিয়ে বলে যে হ্যাঁ বেশ বেশ বেশ। তো ওখানে যারা ওই যে জনস্বার্থ যে শব্দটা বলছেন, জন বলতে যারা আছে, গণ বলতে যারা আছে, তারা কিন্তু তখন ওবায়দুল কাদের অথবা হাসান মাহমুদের চেহারা দেখে এই অবয়বের মধ্যে। এটা এক ধরনের তামাশা করা। অর্থাৎ মূল বিষয়টা হচ্ছে একদিকে মানুষ মরছে, শিশু মরছে, আমরা ওখানে এগুলো শুধু সংখ্যা দিয়ে নির্ণয় করছি। আবার সরকারি হিসাবে 500, এখন 500 চেয়ে একটু কম। তাহলে আমাদের এখানে সরকারি হিসাব আর প্রকৃত হিসাবের মধ্যে কিন্তু অনেক ব্যবধান অনেক থাকে, পার্থক্য আছে, জি। বরাবরে থাকে। 475 জন, অর্থাৎ তাদের 500 সংখ্যা। ছুঁই ছুঁই, জি। সর্বোচ্চ বোধহয় একদিন 17 পর্যন্ত গেছে। এরকম একটা অবস্থায় সরকারের দিক থেকে যে সরকার চেষ্টা করছে, এটাতে কোনো সন্দেহ নেই। স্বাস্থ্যমন্ত্রী মহোদয় কিন্তু দৌড়াচ্ছেন, আচ্ছা মতো দৌড়াচ্ছেন। করোনার সময় আমরা মন্ত্রীদেরকে খুব তৎপর দেখেছি, তখন আর করার কিছু থাকেও না, দৌড়াতেই হয়। তো যেই মাত্র এই সরকারের স্বাস্থ্য বিভাগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয় মন্ত্রীসহ তারা খুব আশাবাদ দেখালেন যে আমার সামনের দিনগুলো একটু স্বস্তির হবে, ওই মুহূর্তে ঘটলো একটা হামের হানা। তো এটার মধ্য দিয়ে সরকারের কিন্তু এক ধরনের ঘাম ছুটে যাচ্ছে। হয়তোবা ধনিক শ্রেণী নাই দেখে আমরা টের পাচ্ছি না, কিন্তু এই ধরনের বিষয় নিয়ে শুধু দোষারোপে ব্যস্ত থেকে আর সন্ধ্যাবেলা একটা বুলেটিন জানানো, একটা হেলথ বুলেটিন জানানো যে গত 24 ঘন্টায় এতজনের মৃত্যু হয়েছে, নতুন আক্রান্ত হয়েছে এতজন, এগুলো কিন্তু শুনতে শুনতে মানুষ খুব বিরক্ত বোধ করছে এখন। তাহলে সরকারের এখন করণীয় কি? করণীয় সরকার কয়েকটা ঠিক করেছে। একটা লং টাইম প্রসেস, আর একটা বোধহয় শর্ট টাইমের জন্য ঈদের পর পর সম্ভবত সারা দেশের 10টা জেলা সদর হাসপাতালে আইসিইউ খুলবে। মোস্তফা কামাল ভাই, আমি যদি করণীয় নিয়ে পরবর্তীতে আসি জি, আপনার কাছে, জি। আমি একটু ব্যারিস্টার ফুয়াদের কাছ থেকে জি। ঘুরে আসি। ব্যারিস্টার ফুয়াদ, শুরুটা এখান থেকে করতে চাই। মোস্তফা কামাল ভাই বলেছেন পর্যবেক্ষণ আপনি বলবেন, কিন্তু ডক্টর ইউনূস এবং উপদেষ্টাদের তাদের এটি হত্যা, সুতরাং এই দায় নিয়ে তাদের বিচারের আওতায় আনা দরকার। সেটি এর আগে বিভিন্ন সময় আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুনেছি, আজকে তো মোস্তফা কামাল ভাই বললেন, এবং এ নিয়ে রাজনীতিও হচ্ছে, এটিও তিনি সুনির্দিষ্ট এবং সুস্পষ্ট বলেছেন। যদিও রাজনীতি কারা করছেন সেটি তিনি স্পষ্ট করেননি, সেটি হয়তো শুনবো, আপনার বক্তব্য শুনতে চাই। মোস্তফা কামাল ভাই তো সাংবাদিক পেশাদার মানুষ, উনি জানবে এজেন্ডা সেটিং বলে সাংবাদিকতা একটা জিনিস আছে আর কি। একটা বিষয় হচ্ছে একটা ঘটনা ঘটলে আপনি কি এইটার ঘটনাটা আসলে কি ঘটলো সেটা বোঝার চেষ্টা করবেন, না আপনি একটা কনক্লুশন আগেই চাপায় দিবেন। হাম নিয়ে সিরিয়াস কনভারসেশন কিন্তু আমাদের সমাজে এখন হচ্ছে না। যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা বয়ান আকারে একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করা হচ্ছে। যেহেতু হাম হয়েছে, যেহেতু বিএনপি সরকারই মাত্র আসছে, সো বিএনপি সরকারকে তো আর দোষ দেওয়ার কিছু নাই। সো এখানে 500 প্লাস মাইনাস ছেলে মেয়ে বা বাচ্চারা মারা গেছে, সো এটার পুরো দায় লাস্ট অ্যাডমিনিস্ট্রেশন, ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের, ইউনূস সরকারের, তার উপদেষ্টার। তো এই উপদেষ্টা মানে হয় এই উপদেষ্টা কথা বলে না, এই উপদেষ্টা মহিলা ডাক্তার না, সে কোনোদিন কোনো দায়িত্ব নেয় নাই। তো ইউনূস সরকারের আর কি ফেইলিওর আছে, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে খারাপ সরকার, এরপর তার বিরুদ্ধে মামলা করো, এখন তাকে বিচারের মুখোমুখি করো। এই যে দেখেন পুরো বাংলাদেশের এই যে শাহবাগী শুভেন্দুরা যারা আছে, এরা সবাই সার্টেনলি হাম বিশেষজ্ঞ হয়ে গেল। বিভিন্ন গণমাধ্যমের অফিসে গিয়ে তারা ব্যাপক মাত্রায় বাংলাদেশের মানুষকে হাম বিষয়ে শিক্ষা দীক্ষা দিচ্ছেন আর কি, ওখানে স্কুল খুলে বসছেন আর কি। প্রশ্ন হচ্ছে, আমরা একটা ন্যাশনাল ক্যালামিটি যখন হয়, দুর্যোগকে দুর্যোগ আকারে পড়তে শেখা দরকার। এবং আমরা এই জন্য ব্রিফিং করে পর্যন্ত বলেছি আপনার যে একটা বিষয় হলো গ্লোবালি একটা আউটব্রেক হয়েছে। ব্যাপারটা এরকম না যে WHO বলছে যে শুধু বাংলাদেশে এই ঘটনাটা ঘটছে না, গ্লোবালি হয়েছে। ইউরোপে মানুষ মারা গেছে, আমেরিকাতে মানুষ মারা গেছে। তাহলে তো ওখানে কি মানে ইউনূস সরকারের দায়িত্ব ছিল, ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনের সমস্যা ছিল? আমেরিকাতে কি সমস্যা ছিল যে ওখানে ইয়ে নাই, আইসিইউ বেড নাই, এটা নাই সেটা নাই, ওখানে মানুষজন দুধ কিনে খাইতে পারতেছে না, ব্যাপারটা এরকম? তাহলে বিষয়টা হচ্ছে যে হামের একটা নতুন ভ্যারিয়েন্ট আসছে, যেই হামটাকে সামনে রেখে আমরা গত কয়েক দশক ধরে টিকা দিয়েছি, জি। এইটা একটা নতুন হামের ভ্যারিয়েন্ট। তো এখন প্রশ্ন হচ্ছে, এটার জন্য তো আমরা প্রিপেয়ার ছিলাম না। তো এখন আমি যদি প্রিপেয়ার্ড না থাকি, আপনি আমাকে দায় দেবেন কিভাবে? দায় দিতে হবে আমার হেলথ কেয়ার সিস্টেম,
সার্বিক ব্যবস্থাপনায় তার প্রস্তুতি আছে কিনা, কোনো সরকারের সময় ছিল কিনা। তো এটা হচ্ছে প্রথম কথা, যে এইবার হাম যেটা মিজলস, রুবেলা, এমআর যেটা আসছে, নতুন একটা ভ্যারিয়েন্ট আসছে, গ্লোবালি আসছে, সারা দুনিয়াতে মানুষ মারা যাচ্ছে। এবং টপ 10 যেটা জরুরি মানে মানে বাজে অবস্থা যে দেশগুলোর ভিতরে, সেই 10-এর ভিতরে বাংলাদেশ নাই। দ্বিতীয় কথা হচ্ছে যে বলা হচ্ছে যে আপনার টিকা অ্যাভেলেবল ছিল না, ইউনূস সরকার বরাদ্দ দেয় নাই, তো টিকা আনছে, সিরিঞ্জ আনে নাই, তো সিরিঞ্জ আনছে, এটা দেওয়ার ব্যবস্থা করে নাই, এই কথাগুলো বলা হচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে এর প্রত্যেকটা মিথ্যা কথা। ইউনূস সরকারের সময় ভ্যাকসিনেশনে সাফিসিয়েন্ট বরাদ্দ দেওয়া হয়েছে। আওয়ামী লীগের শেষ আমলে 24-এ যেটার বরাদ্দ ছিল 462 কোটি টাকার আশেপাশে, সেটা ইউনূস গভর্নমেন্ট গত ফাইন্যান্সিয়াল ইয়ারে 1000+ কোটি টাকা বরাদ্দ দিয়েছে একই কাজে। টিকার কোনো ঘাটতি ছিল না। সিরিঞ্জের কথা বলা হয়, সিরিঞ্জের কোনো ঘাটতি ছিল না। তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনি লজিস্টিক্স নিয়ে মিথ্যা কথা বলছেন কেন? ইউনিসেফ থেকে টিকা কেনা হয় নাই, গ্যাভি থেকে টিকা আসে নাই, এই ধরনের মিথ্যা কথা বলেছে। অথচ গ্যাভির পুরো স্টেটমেন্ট দেখলাম যে তারা গত বছর কোন মাসে কত মানে কি পরিমাণ টিকা ডেলিভার করেছে। ইভেন ইউনূস সরকারের কেনা টিকা এই মাসেও একটা ব্যাচ ডেলিভার হবে। তাহলে এখন পর্যন্ত আপনি যত টিকা দেয়া হয়েছে এর সব টিকা তো গত ফাইন্যান্সিয়াল ইয়ারের কেনা। ইউনিসেফকে দিয়ে টিকা নেওয়া হচ্ছে না। সরকার একটা বিকল্প কেনা বেচার ব্যবস্থা করা যায় কিনা এরকম একটা আলাপ তুলেছে, যে আমরা সরাসরি মানে ইউনিসেফ না হয়ে সরাসরি টিকা কিনলে কি আমার 10-15% টাকা সেভ হবে কিনা, এরকম একটা আলোচনা হয়েছে সরকারের, কিন্তু সেটার ভিত্তিতে টিকা কেনা বন্ধ হয়নি, অথবা টিকা কেনার মানে যে অর্ডার ছিল সে অর্ডার উইথড্র করা হয়নি। থার্ড বলা হচ্ছে, দেখবেন যে গত বছর মার্চ মাস থেকে কতগুলো ডিসিশনের কথা বলা হয়, যে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন এসে আপনার এই যে আপনার হেলথ, পপুলেশন, নিউট্রিশন সেক্টর প্রোগ্রাম, এইটা 5 বছর মেয়াদি 4টা স্টেজ পার হয়ে গেছে। 5ম মেয়াদে ইউনূস সরকার এটা রিনিউ করে নাই, নবায়ন করে নাই। এটা কি জিনিস? আমাদের স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, নিউট্রিশন, দুধ দেওয়া হয়, 38 রকমের সুযোগ সুবিধা, স্বাস্থ্য, এগুলো সব কিছু সুযোগ সুবিধা এই প্রকল্পের মাধ্যমে দেয়া হয়। এইটা ইউনূস সরকার নবায়ন করে নাই। সো এইটার কারণে বাচ্চারা দুধ খাইতে পারে নাই। দুধ না খাওয়ার কারণে যেটা হচ্ছে এই বছর এই বাচ্চারা সব মারা যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এটা কি ইউনূস সরকারের দোষ? এই প্রকল্পটা গত বছর মানে 20 বছর ধরে আপনার বিদেশি সাহায্যে চলছে। আপনি জানেন যে ট্রাম্প গত বছর জানুয়ারি মাসে নির্বাচিত হওয়ার পরে USAID নামে একটা সংগঠন তার যেটা দিয়ে সে তার দুনিয়াতে খয়রাতি সাহায্য দেয়, এইটা ডিসলভ করে দিয়েছে। তাহলে USAID এর টাকায় যে প্রকল্পটা চলতো, এই প্রকল্পটা তো আর থাকতে পারবে না, এটা তো বন্ধ হয়ে যেতে হবে। তো এটা তো মানে কমন সেন্সের ব্যাপার, আপনার সোর্স মানিটা চলে গেছে। অন্তর্বর্তীকালীন সরকার কি করেছে? এই সার্ভিসগুলোকে এখন সরাসরি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মাধ্যমে কিভাবে দেওয়া যায় সেইটাকে তারা প্রকল্পভুক্ত করেছে। এখন প্রশ্ন হচ্ছে আওয়ামী আমলে অর্থনীতি কোন জায়গাতে রেখে গেছে সেটা মাথায় রাখেন। 24-এর আগস্ট মাসে বাংলাদেশের অর্থনীতি কোথায় ছিল? 25-এর মার্চ মাসে যখন USAID ফান্ডিং শেষ হয়ে গেল, সাডেনলি কি আপনার হাতে হাজার হাজার কোটি টাকা পড়ে আছে যে আপনি প্রত্যেকটা প্রকল্প আগের মতো করে সচল করতে পারবেন? পারবেন না। তো কোনো প্রকল্প বাদ দেওয়া হয়নি। প্রত্যেকটা প্ল্যানকে তারা এখন হেলথ মিনিস্ট্রিতে আত্মস্থ করছে। কিন্তু টাকার অভাবে যেটা হচ্ছে, যে গতিতে হওয়ার কথা, যেভাবে হওয়ার কথা, যে মাত্রায় হওয়ার কথা, সেগুলো হয়নি। এরপরে দেখেন ওই প্রকল্পগুলোতে যারা চাকরি করত ওদের বেতন ভাতা বন্ধ হয়ে গেছে, এবং তারা দেখবেন জুন মাস থেকে সেপ্টেম্বর টানা আন্দোলন করছে বেতন ভাতার জন্য। তাহলে 4 মাস তো টিকা দেওয়া হয়নি। তাহলে টিকা দেওয়া হয় নাই। আবার দেখেন যে আপনার টিকা দেওয়ার শতাংশ বলা হচ্ছে 93% ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ 91%। তাহলে এত পরিমাণ শতাংশ আসলো কোত্থেকে? 4 মাস যারা আন্দোলন করেছে টিকা দেয় নাই, তাহলে কি তারা কি আসলে এই স্বাস্থ্য সহকারীরা কি আসলে ভুল তথ্য রাষ্ট্রের সিস্টেমে আপলোড করেছে? তাহলে এই প্রশ্নগুলো তো আমাদের কালেকটিভলি করা দরকার। আমরা কারো পক্ষে বিপক্ষের প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে আপনি যখনই কাউকে ব্লেম করে ফেলবেন তখন আপনি আর সত্যটা জানতে পারবেন না। এবং এই প্রত্যেকটা প্রসেসের মধ্য দিয়ে আমরা ইতিমধ্যে সরকারকে বলেছি, আপনি পার্লামেন্টে একটা ক্রস পার্টি কমিটি করেন, করে এর প্রত্যেকটা উপকরণকে আপনারা যাচাই বাছাই করেন যে রাষ্ট্র আকারে আমাদের এখানে কোথায় কোথায় ঘাটতি আছে। জি ফুয়াদ ভাই, আমি সেই পরামর্শগুলো আপনার কাছে শুনবো। হাম নিয়ে বয়ান তৈরি করা হচ্ছে, কারা করছে, পেছনে লক্ষ্য কি, এটিও একটু শুনতে চাইবো। আমি একটু মোস্তফা কামাল আপনার কাছে ঘুরে আসি। যে প্রশ্নটি ছিল আপনি শুরু করেছিলেন যে আসলে করণীয় কি এখন?
সেই জায়গাটি আপনি ছিলেন, শুনতে চাই। জি, প্রথমত এখানে কয়েকটা তথ্য আসা দরকার, যে যারকে নিয়ে অর্থাৎ যাকে আমরা দোষারোপ করছি, দায়ী করছি, তার কিন্তু কোনো দল নাই, তার কোনো স্পোক্সম্যানও নেই। অর্থাৎ ডক্টর ইউনূসের কথা বলছি বা তার পরিষদের কথা বলছি। আমাদের মধ্যে যেটা খেয়াল করলেই বোঝা যায় যে কেউ কেউ অপেক্ষা করছি তিনি কিছু বলেন কিনা, এটা কিন্তু স্পষ্ট। অথবা তার যিনি স্বাস্থ্য উপদেষ্টা ছিলেন তিনিও কিছু বলেন কিনা, খুব অপেক্ষা আছে। অর্থাৎ এই জন্য যে একটা নক করা, সোজা বাংলায় যে একটা খোঁচানো, তার মানে হচ্ছে যে আমি যেটা একটু আগে বলছিলাম যে যদি তিনি দোষী সাব্যস্ত হয়ে থাকেন বা দোষী সাব্যস্ত করে ফেলা হয়, এখন তো একমাত্র পথ হচ্ছে তাকে ট্রায়ালে আনা। আমরা ওই দিকেও কিন্তু খুব একটা যাচ্ছি না, তার বিচার করা দরকার, সে যেন দেশ ছেড়ে যেতে না পারে, রিট করি। অর্থাৎ একটা অসুখ বিসুখ নিয়েও কিন্তু একটা শুধু রাজনীতি নয়, একটা অতি রাজনীতি চলছে, সেটা মোটেই কাম্য নয়। এই গেল একদিক। দ্বিতীয় দিক হচ্ছে, ফুয়াদ ভাইকে ধন্যবাদ, তিনি বিষয়টা এনেছেন। ডক্টর ইউনূস চলে যাওয়ার পর তো আর কোনো সমস্যা নেই বাংলাদেশে। তিনি যখন ছিলেন, যমুনা কথা বলতে পারে না, একটা ভবন, কথা বলতে পারলে যমুনা বলতো যে প্রতিদিন তার উপর কি অত্যাচার হয়েছে। ডক্টর ইউনূসের বাসায় চলে গেলেন, সামনে কয়েকজন মিলে দিনের পর দিন ওখানে অবস্থান। তখন মব শব্দটা আসেনি এভাবে, ওটাকে আবার আমরা মব বলিনি, এটাকে প্রতিবাদ বলেছি, বিক্ষোভ বলেছি। তো ওই সমস্যাগুলো কোথায় এখন? ওই সমস্যাগুলো ডক্টর ইউনূসও সলভ করে যান নাই, বা নতুন সরকার এসেও কিন্তু সলভ করে নাই। কিন্তু ওই সমস্যা যারা বয়ান করতেন তাদেরকে কিন্তু আমরা এখন পাচ্ছি না। টানা 3.5-4 মাস শুধু টিকা কেন, এই জনস্বাস্থ্যের কাজ একেবারেই কলাপ ছিল বাংলাদেশে। কখনো ডাক্তারদের কোনো অংশ, কখনো নার্সদের কোনো অংশ, কখনো স্বাস্থ্যকর্মীদের কোনো না কোনো অংশ, কখনো ইন্টার্নদের সাথে ডাক্তারদের সাথে শিক্ষার্থীদের। আমরা কিন্তু ওই নমুনাগুলো দেখেছি। এখন আমার মনে পড়ছে এই কারণে যে ওই সমস্যাগুলো কই এখন? ওই সমস্যাগুলো তো একটা ডক্টর ইউনূস সলভ করেন নাই, বা এই সরকারও সলভ করে নাই। তো ওই সমস্যাগুলো নাই কেন? দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, আসলে ওই সমস্যাগুলো কি পয়দা করার সমস্যা নাকি একটা পরিস্থিতি তৈরি করার জন্য? তো যেই জন্য হয়ে থাকুক, সর্বনাশ তারা করে গেছেন। আমাদের স্বাস্থ্যসেবায় কিন্তু মারাত্মক এক ব্যত্যয় ঘটিয়ে গেছেন। গেল একটা দিক। কারা করেছেন? তারা মানে কি যারা আন্দোলনে ছিল বা কাজ করেনি তারা? প্রথমত যারা আন্দোলনে ছিলেন, আপনি টিভি ফুটেজ দেখেন, আপনি চেহারাগুলো দেখবেন, আমার নাম বলার দরকার নাই, আলোচনা হওয়া দরকার তাদেরকে কারা পাঠাতেন ওখানে নিয়মিত। এরকম দাবি নিয়ে সচিবালয়েও অ্যাটাক হয়েছে, তারা সচিবালয়ে ঢুকে গেছেন। এই গেল একদিক। দ্বিতীয় দিক হচ্ছে, সংসদে নানান বিষয় নিয়ে কিন্তু তর্ক বিতর্ক হয়, গালিগালাজের মাত্রাটাই বেশি। এতগুলো দিনও কিন্তু এই হাম নিয়ে কিন্তু একটা ফ্রুটফুল আলোচনা যেটা বলে ওইটা হয়নি, খেয়াল করিনি আমরা। গালিগালাজ হয়েছে, দোষারোপ করা। আবার বিএনপির দিক থেকে একটা কৌশলী অবস্থান আমরা দেখছি, যে ডক্টর ইউনূসকে যারা গালমন্দ করছেন, বিএনপি ওই বিষয়ে হা না কোনোটা বলছে না। এমনটা যদি সরকারের দিক থেকে মনে করা হয় যে তালে গোলে চলে যাক সময়টা, এটা বোধহয় সামনে খুব বিপদ ডেকে আনবে। কারণ এরই মধ্যে যে হাম বিশেষজ্ঞরা যে বয়ান ছাড়ছেন বাজারে, কোনো জিনিসই কিন্তু ফেলনা যায় না। আমরা কিন্তু দেখছি একটা দুইটা ঘটনায়, হয় 24-এর আগের ঘটনা অথবা 24-এর পরের ঘটনা, অর্থাৎ 5 আগস্টের পূর্বাপর ঘটনার কথা আমি বলছি, নমুনা দেখছি কিন্তু কোথাও কোথাও। আপনি ডুয়েটে বলেন, কারণ খুঁজতে যান, দেখবেন ছোট্ট কারণ। চিটংয়ে যান, গ্রাফিতি আঁকা নিয়ে মোটামুটি 3-4 দিন ধরে চলছে, আরও বিভিন্ন জায়গায়। এগুলো খুব বাজে ইঙ্গিত দিচ্ছে। এইগুলো একদিক। দ্বিতীয় দিক, সরকারের খুব একটা সমালোচনা করার সুযোগ নেই। সরকার যে সর্বান্তকরণে চেষ্টা করছে এটা একদম দৃশ্যমান। স্বাস্থ্যমন্ত্রী রেস্ট কাকে বলে সম্ভবত গত কয়েকদিন তিনি পাচ্ছেন না, আমি যতটুকু জানি, তার গোটা স্বাস্থ্য বিভাগও। কিন্তু এই সুযোগে যদি না সরকারি দল আর বিরোধী দলের মধ্যে একটু কাছাকাছি অবস্থানও আসে, ভালো রেজাল্ট যে আসে, আমরা এটা কিন্তু এই সংসদের শেষ অধিবেশনগুলোতে দেখেছি। ফুয়াদ ভাই খেয়াল করেছেন কিনা, জ্বালানি যন্ত্রণা যখন এত জ্বালাময় হয়ে গেল, যেটা কিভাবে এই মুশকিল থেকে আসান পাওয়া যায়, মানুষ আল্লাহর নাম জপা শুরু করলো, যার কোনো দুনিয়াতে আর কিছু নাই। শুধু সংসদে আলোচনা উঠলো যে সরকারি দল আর বিরোধী দল একটা কমিটি করলে ভালো হয়। কমিটি শুধু মুখে মুখে হয়েছে, ফাংশন করেনি। পরদিন থেকে ওই লাইন নাই আর, পেট্রোল পাম্পগুলো পরিষ্কার। অর্থাৎ এখানে আমি বলতে চাচ্ছি যে সরকার আর বিরোধী দল যদি জাতিকে একটা মেসেজ দিতে পারে যে আমরা একসাথে আছি মৌলিক বিষয়ে, জরুরির প্রয়োজনে, অর্থাৎ জনস্বার্থে একসাথে আছি, অনেক দুষ্ট কিন্তু এমনি এমনি দমন হয়ে যায়।
কারণ জ্বালানির বিষয়ে যখন মন্ত্রী বারবার বলছিলেন যে পর্যাপ্ত জ্বালানি আছে, তথ্যটা কিন্তু ব্যাঠিক ছিল না। পর্যাপ্ত ছিল বলেই আমরা কিন্তু মেডিসিনের দোকানেও জ্বালানি পেয়েছি, ডিজেল পেট্রোল পেয়ে গেছে, কসমেটিক্সের দোকানেও আমরা পেয়েছি, পুকুরে তো পেয়েছি। পর্যাপ্ত না থাকলে ওখানে আসলো কোত্থেকে? অর্থাৎ দুষ্টামি করার চক্র এখনো অত্যন্ত সক্রিয়। তারা আশাই করে, আকাঙ্ক্ষাই বোধহয় তাদের সম্ভবত, যে এখনকার যে সরকারি দল আর বিরোধী দল তাদের মধ্যে একটু গোলমাল পাকুক। মোস্তফা কামাল ভাই, আমি একটু ওখানটাই আপনাকে জানতে চাই। কেউ কেউ কিন্তু মনে করছেন বা বলছেন যে বিরোধী দলের যে ভূমিকা, সেই ভূমিকা আবার একদম মিলেমিশে একাকার হয়ে গেছে কিনা, কাঙ্ক্ষিত না, বা আষ্টে পিষ্টে লেগে গৃহপালিত সাবেক আমলের মতো দেখাচ্ছে কিনা, ওই সুযোগ আর বাংলার সেই জায়গায় ওই সুযোগ আর বাংলার জমিনে হবে না। বাংলাদেশে এই ঘটনা ঘটেছিল 90 সালে যখন এরশাদ পতন হলো, তখনকার প্রধানমন্ত্রী অর্থাৎ সদ্য সাবেক প্রধানমন্ত্রী মিজান চৌধুরী বলেছিলেন যে এই বছরের সেরা আশ্চর্য কি। তো আমরা কেউ বলতে পারতেছিলাম না, উনি খুব রসিকতা করতেন। উনি বললো যে পতন হয়েছে সরকারের, পালাইছে বিরোধী দল। কারণ তখন একটা গৃহপালিত বিরোধী দল ছিল, বিরোধী দলের নেতারা আগে পালাইছে। এই গেল 5 আগস্টও কিন্তু আমরা প্রায় কাছাকাছি নমুনা দেখেছি। এখন যারা বিরোধী দলে আছে তারা এই মানের আহাম্মকি করবে বলে অন্তত আমার মনে হয় না। এত বোকা তারা না। তারা সরকারের সমালোচনা করছে, আর সমালোচনা করা রাষ্ট্রের জন্য, দেশের জন্য যে কি জরুরি। গত 15 বছরে শেখ হাসিনা এত বড় নেত্রী, কোনো সন্দেহ নেই। আওয়ামী লীগ বাংলাদেশের প্রাচীন দল, এই দলটির এই পরিণতি হবে, এই পরিণতির জন্য তখনকার বিরোধী দলটি সিংহভাগ দায়ী। শেখ হাসিনাকে আমরা ফ্যাসিস্ট বলছি, তাকে ফ্যাসিস্টের পথে নেয়া বা স্বৈরাচারের পথে নেয়ার অবদান আওয়ামী লীগের যত না তার চেয়ে বেশি ছিল ওই সময়ের বিরোধী দলটি, যেটিকে আজ্ঞাবহ বিরোধী দল, গৃহপালিত বিরোধী দল, নানান নামে বলা হতো। তাহলে এখনকার বিরোধী দল মনে করছেন যে এখন পর্যন্ত তারা ভূমিকা ঠিক রাখতে পারছে? তারা সরকারের প্রতিটি বিষয়ে সমালোচনা করছে, একটি বিষয়ে কিন্তু ছাড়ছে না। এটা আমি মনে করব ইতিবাচকভাবে দেখবো। আমরা মাঝে মধ্যে বলি যে এত ঝগড়াঝাটি করে কেন। বিরোধী দলের অনেক কিছু, এই বিরোধিতা করাও একটা দায়িত্ব। জাতীয় পার্টি গত আমলে কিন্তু বলেছিল যে আমরা ভাঙচুর সেটিকে কেবলমাত্র বিরোধিতা দেখি না, আমরা সংসদে কিন্তু কথা বলি, সরকারের সমালোচনা করি। তারাও কিন্তু গত আমলে এই তারা মাঝে মধ্যে বক্তব্য বয়ানটা দেয়, তারাও আহা বেশ বেশ করেছে। মূলত তারা মন্ত্রিত্ব নিয়েছে, যে আমার মন্ত্রিত্ব নেওয়া ঠিক আছে, এটাতে নাকি কোনো গোলমাল হয় না। আফ্রিকা কোথায় কোথায় নাকি বিশ্বের এখানে আছে, কি কি উদাহরণ টান দিতেন। জি। আবার মাঝে মধ্যে একসাথে হয়ে যেতেন, আবার মাঝে মধ্যে দল ভেঙে যেত এই মন্ত্রিত্ব নিয়ে। আবার স্বামী স্ত্রীর মধ্যেও তাদের কিন্তু গোলমাল ছিল। স্বামী তার স্ত্রীরে বহিষ্কার করেছেন 2 বার না 3 বার। এখন যিনি দলের চেয়ারম্যান তাকে সম্ভবত এরশাদ সাহেব বহিষ্কার করেছেন 4 বার। তারা এটা বলেছেন যে এই বহিষ্কারও একটা সৌন্দর্য, গণতন্ত্র এটাতে আরো হেলদি হয়, মোটা তাজা হয়। অতএব জাতীয় পার্টির বক্তব্য খুব একটা আমলে নেওয়ার সুযোগ নেই। এখনো জাতীয় পার্টি নানান কথা বলতে চাচ্ছে, মাঝে মধ্যে একটু বিএনপির পক্ষে বলে, মাঝে মধ্যে আবার জামাতের একটু সমালোচনা করে, মাঝে মধ্যে আবার শেখ হাসিনা আসবেন বলে একটা হাইপে শরিক হন। নানান তারা একটা ফর্মুলার মধ্যে আছেন, কারণ তাদের কিছু ভোট আছে, জি। এটা সত্য। তো ওই ভোটটা তারা এখনো ক্যাশ করতে চান, আশা দেখেন। যদিও তাদের দল এখনো সম্ভবত হাফ ডজন সংখ্যায়, 6টা জাতীয় পার্টি আছে এখন বাজারে। তো কোনোটা আবার বিএনপির মধ্যে বিলীন হয়ে গেছে। জি। ইয়ের মতো, ওই যে ব্যাংক যেভাবে মার্জার হয়ে যায় ওই রকম হয়ে গেছে আর কি। সময় দৃষ্টি হয়তো বা আবার ভিন্ন কিছু করবে। জাতীয় পার্টির এটা আলাদা এক সৌন্দর্য, একদম শুরু থেকেই। তো যেটা এরশাদ সাহেবও করতেন, তিনি বলেন যে আমি তো নির্বাচনে দাঁড়াই নাই। বলছে না, আপনি প্রধানমন্ত্রীর মন্ত্রী মর্যাদায় দূত হয়ে গেছেন। বলে যে আমি তো নমিনেশনে সাবমিট করি নাই, কারণ আপনি পাশ করে ফেলছেন। পরে দেখা গেল যে আবার উনি বললেন যে হ্যাঁ, উনি দূতের মন্ত্রী মর্যাদায় বিশেষ দূত হয়েছেন। অর্থাৎ তাদের কোনো বক্তব্যকে শেষ পর্যন্ত নেয়ার কোনো সুযোগ নেই। মিজান চৌধুরীর আরেকটা কথা আমার বলতে হয়, যেহেতু আপনি প্রসঙ্গ এনেছেন। উনি একবার জিজ্ঞেস করছিলেন যে সিএমএলএ অর্থ কি। তো বললো যে চিফ মার্শাল ল অ্যাডমিনিস্ট্রেশন। উনি বললেন না, সিএমএলএ অর্থ হচ্ছে ক্যান্সেল মাই লাস্ট অর্ডার অ্যানাউন্স, ক্যান্সেল মাই লাস্ট অ্যানাউন্স, অর্থাৎ আমার সর্বশেষ কথা আমি আবার ক্যান্সেল করে দিলাম। জি। তো ওই জন্য জাতীয় পার্টি প্রাসঙ্গিক বটে, কিন্তু মাঝে মধ্যে আমরা জোর করে প্রাসঙ্গিক করার চেষ্টা করি, বরং সেটা জাতীয় পার্টির যে বর্তমান নেতৃত্ব আছেন, অভ্যন্তরীণ যারা আছেন, সেটা তারা নিজেরাই শেষ করেছেন। কারণ আবারও বলতে হয়, রংপুর সহ দেশের বিভিন্ন অঞ্চলে জাতীয় পার্টির এখনো ভোট ব্যাংক আছে। ওই ভোট ব্যাংক তারা নিজেরা নষ্ট করেছেন। ফিরছি আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনার কাছে ফিরছি।
যে প্রশ্নটি রেখেছিলাম তা হচ্ছে যে সম্প্রতি এই গত 2-3 দিন থেকে হাম নিয়ে সেমিনার পরবর্তী সময় যারা সেমিনারে ছিলেন তাদের বিষয়ে জানেন যে বিভিন্ন কথা আসছে, তাদের মধ্যে থেকে একজন লিখেছে যে আসলে জুলাই ব্যবসায় ধস নেমেছে বলে আসলে এই যে আতঙ্ক, হাসিনা আতঙ্ক তারা ছড়াচ্ছে, এইগুলো আপনি দেখেছেন নিশ্চয়ই, একটু শুনতে চাই। আমি হাম নিয়ে একটু কথা বলি যে হাম হচ্ছে আপনার আমাদের সমাজে যে ধনী গরিবের বৈষম্য, যেটা মোস্তফা কামাল ভাই একটু টাচ করেছে, এইটাকে প্রকটভাবে তুলে ধরেছে। আপনি দেখেন করোনার সাথে একটা কন্ট্রাডিকশন দেখেন। করোনার সময় আমরা দেখেছি শহরের অনেক ধনী মানুষ, অনেক এইসব পাড়ায় মহল্লায় গুরুত্বপূর্ণ জায়গায় থাকেন এমন অনেক মানুষ মারা গেছে। হাসপাতালে পুরো পুরো একটা ফ্লোর ভাড়া করেছিলেন, বিদেশ থেকে ডাক্তার আনছেন, শত শত কোটি টাকা খরচ করছেন, কিন্তু লোক মারা গেছে। কিন্তু আপনি দেখবেন যে গরিব মহল্লায়, বস্তিতে আপনি দেখবেন যে কোনো মানুষ করোনাতে মারা যায়নি। এবং পিজি হাসপাতালের কয়েকজন গবেষক ডাক্তার, ভাইরোলজিস্ট, তারা তখন এটি নিয়ে গবেষণাও করেছিলেন এবং তারা দেখেছে যে তাদের শরীরে যারা এই যে শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, করোনার থেকেও আরও মারাত্মক ভাইরাস শরীরে আছে এবং তারা ওইটার সাথে অ্যাডজাস্ট করে বেঁচে আছে। অর্থাৎ করোনা ওখানে গিয়ে দেখা যাচ্ছে যে ওই যে মানে আপনি চেলসি অথবা আর্সেনালের সামনে খেলতে গেছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের মতো আর কি। এখানে তো অনেক বড় মুরব্বীরা আছেন আর কি। এইবার দেখেন পুরো হামে মৃত্যুর ঘটনাটা দেখেন, মানে পুরোপুরি যারা কৃষক পরিবার, গ্রামীণ, নিম্নবিত্ত, দুই বেলা খেতে পড়ে পারে না, ভালো স্বাস্থ্যসেবা অ্যাক্সেস করতে পারছে না, দেখবেন এই ক্যাটাগরির পরিবারের বাচ্চারা মারা গেছে বেশি। তাহলে এই ফাইন্ডিংসটার মধ্যে কি আছে? প্রথম কথা আছে যে আমাদের সমাজে ধনী গরিবের যে মানে পার্থক্যটা, এটা আওয়ামী আমলে ব্যাপক মাত্রায় বেড়ে গেছে। মানে অলিগার্কির ইকোনমি, যেটা মাফিয়াতন্ত্রের অর্থনীতি, এসালম মার্কা অর্থনীতি বেড়েছে এখানে। উন্নয়নের জন্য বড় বড় দালান কোঠা, সেতু হয়েছে, বড় বড় এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, কিন্তু দেশের সাধারণ মানুষ প্রচণ্ড রকম গরিব হয়ে গেছে। দ্বিতীয় যেটা আছে, এবং দেখেন ইকুয়ালি যেটা আসছে, যে মায়েরা আগের মতো করে বুকের দুধ খাওয়াচ্ছে না। আপনি দেখবেন যে হামের টিকা দিতে হয় কখন? 9 মাসে একটা, 15 মাসে একটা। তাহলে 9 মাসটা কেন সিলেক্ট করা হয়েছে? কারণ গবেষণায় দেখা গেছে যে যে সকল মায়েরা বুকের দুধ খাওয়াবেন বাচ্চাদেরকে, তাদের সাফিসিয়েন্টলি 9 মাস 10 মাস পর্যন্ত প্রোটেকশন তৈরি হয়ে যাবে। তাহলে একটা হচ্ছে মায়েরা দুধ খাওয়াচ্ছেন না, ধরেন এখন এই খাওয়ানোর পরিমাণটা 30%, 35, 40% নেমে আসছে গ্রামে এবং শহরে। তাহলে টিকা দেওয়া হচ্ছে 9 মাসের আগে না, আবার মায়েরাও বুকের দুধ খাওয়াচ্ছেন না। সো আলটিমেটলি যেটা হচ্ছে, বাচ্চাটা আনপ্রোটেক্টেড হয়ে যাচ্ছে। দ্বিতীয় যেটা হচ্ছে যে দুধ খাওয়াচ্ছেন কিন্তু তারপরও হার্ম এফেক্ট করেছে, কারণ মা আসলে কি খাচ্ছে? সে স্বাস্থ্যসম্মত খাবার খেতে পাচ্ছে না, সে অ্যাফোর্ড করতে পারছে না। এখন একই সময়ে একটা পশ্চিমের মা, সে একটা হেলদি এনভায়রনমেন্টে থাকে, সে যে লাইফস্টাইল লিড করে, ওখানে পলিউশন নাই, ভালো খাবার দাবার খাচ্ছে, তার বুকের দুধের যে এফেক্ট 9 মাসের প্রোটেকশন, এটা কি আমার এনভায়রনমেন্টে, আমার আর্থসামাজিক বাস্তবতায় আসলে আছে কি না বাস্তবতাটা? তাহলে এটাও হচ্ছে গবেষণার একটা ব্যাপার। বাংলাদেশে যারা এগুলো নিয়ে কাজ করছেন তাদেরকে এই বিষয়গুলো নিয়ে সিরিয়াসলি ওয়ার্ক করতে হবে। প্রবলেম হচ্ছে, আপনি যে চেতনা ব্যবসার কথা বললেন, এই চেতনা ব্যবসায়ীদের মধ্যে এই আলাপগুলোই দেখবেন না যে এটা কেন হচ্ছে। এইবার যারা হামে মারা গেছে তাদের 34% শিশু মারা গেছে 9 মাসের আগে। তাহলে আপনি তো ইনু সরকারের দায় দিলেন যে বেচারা টিকা দেয় নাই, 9 মাস হয়ে গেছে, এটা সেটা, কিন্তু যারা এই 34% শিশুদের বয়স 4 মাস, 6 মাস, 3 মাস, তারা কেন মারা গেল? তাহলে আপনার টিকার যুক্তিটা তো ফাংশন করছে না। আপনি যে কারণে প্রফেসর ইউনুসকে এখন জেলে নিতে চান, তার বিরুদ্ধে মামলা করতে চান, তা আপনি স্বাস্থ্য উপদেষ্টাকে, মহিলাকে আটকাইতে চান, এর যুক্তি দিতে পড়তেছে না এটা। তাহলে এর ভিতরে বিগার একটা মোটা ক্যানভাসের আর্থসামাজিক চিত্র আছে। আপনি আমার স্বাস্থ্যসেবার বাস্তবতা দেখেন, হাম যে পরিমাণ মানে মানে সংক্রামক রোগ, এইটা সংক্রমণ হইতে 3-4 দিন লেগে যায়। মানে আপনি ওই যে ফোসকাটা ওঠে, এটাই ওঠে 3-4 দিন পরে। তাহলে আপনি ছোটবেলা থেকে কি আমার গরিব মা বাবারা তাদের সন্তানদেরকে কোনো হেলথ কেয়ার অ্যাক্সেস করতে পারছে? সেটি দিতে পারছে না, সেটি তো আইসিইউ আছে। আপনি যেটি বললেন সেটি সামগ্রিক অবস্থা, আমাদের সামাজিক অবস্থা একদিনে হয়তো দূর হবে না। কিন্তু প্রশ্ন হচ্ছে যে যারা এটি নিয়ে কথা বলেছেন,
তারা সামাজিক এই বিষয়গুলো নিয়ে যদি কথা বলে থাকেন, সেখানে অপরাধের কোনো বিষয় দেখছেন কিনা? আর কোনো বয়ান এস্টাবলিশড করার চেষ্টা যদি হয়ে থাকে, সেটি কিভাবে মনে করা যায় যে তারা সুনির্দিষ্ট কোনো বয়ান এস্টাবলিশ এখন করতে দেখেন, আমি চাচ্ছে? ফ্যাক্ট আর বয়ানের পার্থক্যটা বলি, মানে কোনটাকে আমি বয়ান বলছি আর কোনটা হলো ফ্যাক্ট। একটা হচ্ছে, দেখেন, আপনি যখন ঘটনাটা বের করবার জন্য দিনরাত কথা বলবেন, সরকারকে প্রেশার ক্রিয়েট করবেন, সেটা হচ্ছে আপনার সোশ্যাল রেসপন্সিবিলিটি। কিন্তু আপনি যখন কোনো জিনিস সত্য বের করার চেষ্টা করবেন না, কিন্তু কনক্লুশনে চলে যাচ্ছেন এবং একজনকে ব্লেম করতেছেন যে উনি এটার জন্য দায়ী। বাংলাদেশে জামাত এতগুলো সিট পাইলো কেন? ইনুস সরকার দায়ী। বাংলাদেশে হুজুরদের এত মাদ্রাসা আসলো কোত্থেকে? ইনুস সরকার দায়ী। মাজারে কেন অ্যাটাক হইতেছে? ইনুস সরকার দায়ী। কেন বাজারে চিনি পেঁয়াজ নাই? ইনুস সরকার দায়ী। মানে আপনি চিনি পেঁয়াজ নাই কেন, জিনিসের দাম বাড়ছে কেন, পাম্পে, তেলের পাম্পে, গ্যাসের পাম্পে লাইন বড় কেন? ইনুস সরকার দায়ী। মানে এইটা হচ্ছে ন্যারেটিভ। মানে এই narrative তারা করিয়ে তাদের লাভ কি? প্রপাগান্ডা লাভ হচ্ছে, এটা হলো ইন্ডিয়ান ন্যারেটিভ। যারা এত বছর 6-7 দশক ধরে ইন্ডিয়ার খানা খাইছে, দিল্লি কলকাতার গোলামি করছে, যাদের বুক ফেটে যাচ্ছে, তারা যখন ঘুম থেকে উঠে হাসিনাকে দেখে না, তো তাদের কষ্ট তো আছে না, যে এইটার মাধ্যমে ইনুস সরকার ক্ষমতায় আসছে। হাসিনা বলছে যে ইনুস সরকার আমেরিকার সাথে ষড়যন্ত্র করে ক্ষমতায় আসছে। তো এখন সে কি দেখে যে এই রাষ্ট্রের, আমার এই যে হাসিনা নাই যে রিয়েলিটি, এই রিয়েলিটির জন্য দায় কার? ইনুসের দায়। অতএব খুঁজে বের করো, বাংলাদেশ রাষ্ট্রে যত যেখানে ম্যানহোলের ঢাকনা নাই, ইনুস সরকার দায়ী। বাংলাদেশ রাষ্ট্রে যত যেখানে ডাক্তার নাই, নার্স নাই, ইনুস সরকার দায়ী। বাংলাদেশ রাষ্ট্রে যত যেখানে বিনামূল্যে ওষুধ পাওয়া যাচ্ছে না, ইনুস সরকার দায়ী। জামাত নেতার বাড়িতে টিন পাওয়া গেছে কেন? ইনুস সরকার দায়ী। বিএনপি কেন মিল্লা মিশা এই পুরো মিরপুরের চাঁদাবাজি গ্যাং নিয়ন্ত্রণ করতেছে? ইনুস সরকার দায়ী। এইটা হলো প্রপাগান্ডা, এইটা হচ্ছে ন্যারেটিভ। আমরা যেটা চাচ্ছি, হামে আমার নাগরিক যে মারা গেছে, আওয়ামী লীগের বা পতিত যে দলটি যারা শাসন করেছে তাদের কোনো পক্ষে বা ফেভারে কোনো কিছু যাচ্ছে এর যাচ্ছে তো। মাধ্যমে? এই যে বিশিষ্ট হাম বিশেষজ্ঞকে মেহের আফরোজ শাওন, আপনার মনে থাকার কথা, যখন 24-এ গণ অভ্যুত্থানের সময় মানে গণহত্যা চলছিল, তখন এই শাওনদের কালচারাল, সাংস্কৃতিক, নাট্যকর্মী, কবি সাহিত্যিকদের গ্রুপ ছিল না? ওরা সেখানে আলোচনা করতেছিল না কি সব পানি টানি মারে, গরম পানি মারবে, ফুইসা ফাইসা চামড়া পুইরা চলে যাবে, এত কম গুলি মারে কেন? এই গ্রুপের স্ক্রিনশটগুলো তখন আসছিল না? শাওন সেখানে ছিল না? শাওনকে গ্রেফতার করা হয়েছে কেন? তো শাওন তো এই ফ্যাসিবাদী বয়ানের ধারক বাহক, ব্যক্তি আকারে না, টোটাল কস্টিউম আকারে। তার এই পুরো কাঠামো, ওখানে কারা কারা ছিল তাদের প্রত্যেককে হিসাব করে দেখেন, তারা আওয়ামী ফ্যাসিবাদী আমলের বেনিফিশিয়ারি, এবং আওয়ামী ফ্যাসিবাদী আমলের কোনো না কোনো তর্ককে তারা তুলে নিয়ে আসবার জন্য দিনরাত চেষ্টা করছে, খেটেছে। এই প্রমাণ আপনি তখন পাবেন। দিনরাত দেখবেন, আপনি 15ই আগস্টে বিনম্র শ্রদ্ধা দিয়েছে না এখানে অনেকে? আমরা দেখি নাই? জি। বিনম্র শ্রদ্ধা দেবার রাইট আছে মানুষের। তাহলে আপনি সুশীল কোন সুশীল? আপনি কি বাংলাদেশ রাষ্ট্রের স্বার্থের পক্ষে সব আমলে দাঁড়িয়েছেন? আমরা দেখেন, নুরুল কবির ভাই দেখবেন ইনুস সরকারের সমালোচনা করে, আওয়ামী লীগেরও সমালোচনা করে, বিএনপিরও তারেক রহমানের সমালোচনা করে। নুরুল কবির ভাইরে আমরা কেউ বলি যে ভাই আপনি দালালি করতেছেন? ওনার সাথে আমার দ্বিমত আছে, কিন্তু বলি না কেন? কারণ উনি সব সময় রাষ্ট্রকে সামনে রেখে সমালোচনা করে, জনগণকে সামনে রেখে সমালোচনা করে। এইটা হচ্ছে সমালোচনা আর বয়ানের পার্থক্য। জি, আপনার কাছে ফিরবো মোস্তফা কামাল ভাই। আপনার কাছে একটু আসি, তা হচ্ছে যে আজকের একটি নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের, সেখানে যাই, সেখানে বলা হয়েছে দেশের সব সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান হাম ও সন্দেহজনক হাম রোগীদের চিকিৎসার জন্য আলাদা ওয়ার্ড বা কেবিন নির্ধারণের নির্দেশনা। একই সঙ্গে রোগীকে ভর্তি ও চিকিৎসা নিশ্চিত করতে বলা হয়েছে হাসপাতালগুলোকে। এটি তাদের নিয়মিত কাজ নাকি আলাদা দিয়েছে আমি ঠিক নিশ্চিত নই। বিষয় হচ্ছে যে এই যে যারা আক্রান্ত হচ্ছেন, আমরা কিন্তু সরকার প্রচেষ্টা করছেন এটি দেখেছি, কিন্তু এটিও ঠিক যে অভিভাবকরা এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটছেন, এক জায়গায় যাচ্ছেন, সেখানে আইসিইউ, শিশুদের যে আইসিইউ প্রয়োজন হয় সেটি হয়তো ঠিকমতো পাচ্ছেন না, জটিলতা বাড়লে সেই সমন্বিত চিকিৎসা ব্যবস্থাও ঘাটতি রয়েছে। তাহলে কবে সেইগুলো সমাধান হবে? সরকারের এরকম একটা নির্দেশনা খুব জরুরি ছিল, খুবই জরুরি ছিল। কারণ গত কয়েকদিন আমরা দেখেছি যে প্রাথমিক যে চিকিৎসাটা, জি, সেটা কিন্তু থানা পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে হাসপাতালগুলো আছে ওখানেও সম্ভব। আইসিইউর ফাংশনটা তারও অনেক পরে, কিন্তু একটা মানসিকতার মতো হয়ে গেছে। এটা আরেকটা রোগের মতো, এটা একটা রোগ। কোনো হাম হয়েছে কিনা বা হামের সামান্য লক্ষণ দেখলেই সেটাকে ঢাকায় নিয়ে পাঠিয়ে দেয়া,
দায়ভার যেতে না নিতে হয় এরকম একটা ঢাকার বাইরে এই ধরনের একটা গা ছাড়া ভাব গত কয়েকদিন আমরা খুব খেয়াল করেছি। এতে করে স্বজনরা বাধ্য হয়ে তার শিশুকে বাঁচাতে হবে, সে ঢাকা নিয়ে আসছে। ঢাকায় তো এই ধরনের বিশেষায়িত হাসপাতাল আসলে অল্প কয়েকটা। আর আইসিইউর কথাটা যেটা বললেন, এটা হচ্ছে একটা স্টেজে গিয়ে লাগে। এটাও তো সবার মধ্যে নেই, সব হাসপাতালে নেই, এটা ঘাটতি আছে। এখন আমরা হামের উসিলে আরেকবার জানলাম, করোনার উসিলে একবার জেনেছি, এরপর আমরা আবার ভুলে যাই দিব্যি। এখন হামের উসিলে আরেকবার জানলাম, হয়তো বা আমাদের হাসপাতালগুলোর মান ডেভেলপ করবে। এখন যেমন আমি ব্যক্তিগতভাবে যে কয়েকটা খোঁজ নিয়েছি, শিশু হাসপাতালে ভালো চিকিৎসা হচ্ছে, কিন্তু তাদের তো লিমিটেশন আছে। জি। ঢাকা মেডিকেলে ভালো চিকিৎসা হচ্ছে, একই তারা অনেক আগ থেকে ওভার রোগী তার নিয়ে মানে কিন্তু এই নয় যে যে ঢাকার বাইরে যে ডাক্তাররা আছেন তারা কাঁচা বা তারা কম বোঝেন, তা কিন্তু নয়। তারা দায়টা নিতে চান না। ঢাকায় রেফার করার যেই বাতিকের মতো চর্চাটা শুরু হয়েছে, এটা আশা করা যায় এই নির্দেশনার মধ্য দিয়ে কমবে। মোস্তফা কামাল ভাই, আমি একটু আপনাকে দুঃখিত থামাই। জি, সেটি হচ্ছে এই সংসদে অধিবেশন শুরুর পরই সংসদ সদস্যদের বক্তব্য আপনি দেখেছেন যে প্রান্তিক পর্যায়ের যত হসপিটাল আছে সেখানে হয় হচ্ছে ভবন আছে, ডক্টর নাই, ডক্টর আছে সেখানে যে টেস্টের ব্যবস্থা নাই, টেস্টের ব্যবস্থা আছে তো ওটি রুম নাই, অথবা মেশিন আছে চালানোর জন্য সেই ম্যান পাওয়ার নাই, সেটি আপনি দেখেছেন। তো সেই ভঙ্গুর অবস্থাকে কি দায়ী করবেন না একজন চিকিৎসক? শুধুমাত্র কি করবে এগুলো যদি ঠিক এখানে না আরো থাকে? বিষয় আছে। এখানে শুধু চিকিৎসকে প্রাসঙ্গিক নয়, শুধু হাসপাতালের ওই দালানটাই প্রাসঙ্গিক নয়। আমার কাছে এরকম তথ্যও আছে যে হাসপাতাল আছে ঠিকঠাক মতো, এটার ভিতরে এক্সট্রা মেশিনও আছে কাগজে পত্রে, আসলে ওই এক্সট্রা মেশিনটাই নেই। তাহলে এখানে ঠিকাদার অত্যন্ত প্রাসঙ্গিক। স্বাস্থ্য সেক্টরে একটা নাম খুব আলোচিত ছিল কিছুদিন, ড্রাইভার সেটি তো মালিক। এই সরকারের সময় এখন পর্যন্ত কোনো চালান টালান না, আসেনি। আসেনি। গেল আমলে স্বাস্থ্য সেক্টরে খুব নাম করা লোক ছিলেন ড্রাইভার মালিক, তাকে মনে করা হতো মালিক, মালিককেই মালিক মনে করা হতো। তিনি নিয়োগ দিতেন, ট্রান্সফার করতেন। এখন সম্ভবত জেলে আছেন। যে দুদকেও তাকে ডাকা হয়েছিল জি। 1000 কোটি টাকার মালিক। 1000 কোটি টাকা। তো আমরা কি একবারও এই উসিলায় বা এই সময়ে একটাবারও কি তদন্ত হয়েছে যে তিনি যে নিয়োগগুলো দিয়েছিলেন বিভিন্ন জায়গায়, তিনি যে কেনাকাটাগুলোর ব্যবস্থা করে দিয়েছিলেন? আরেকটা নামও খুব আলোচিত ছিল, স্বাস্থ্যের মিঠু, সম্ভবত আপনার মনে থাকার কথা। তার বাড়ি কই, ঘর কই, সিএস কোথায়, আরএস কোথায়, কিচ্ছু নাই, কিন্তু সারা বাংলাদেশে সে স্বাস্থ্যতে সব সাপ্লাই দেয়, অনেক দামি দামি মেশিনারিজ সাপ্লাই দেয়। প্র্যাকটিক্যালি দেখা গেছে ওইসব মেশিনারিজ বলতে কিচ্ছু নাই, কিন্তু বিল খাওয়া হয়ে গেছে। অথবা মেড ইন জার্মানের দেওয়ার কথা, হয়তো দিয়েছে হচ্ছে চায়নার 4th গ্রেডের কিছু। তবুও দিয়ে থাকে যদি। তো আমরা এখন ইউনুস নিয়ে এত ব্যস্ত না হয়ে, অথবা ইউনুসকে দ্রুত বিচারের আওতায় নিয়ে এসে বিচার চলতে থাকুক যদি দোষী হয়ে থাকেন তিনি। জি। বারবার ইউনুস নামের এই তসবি জপাচ্ছে, আমরা স্বাস্থ্যের মালিককে খুঁজি, বা ওইসবের যে ডিজে ছিলেন ওই মিঠুকে খুঁজি। আমরা দিব্যি কিন্তু ভুলে গেছি। আরেকজন ওই সময় খুব প্রাসঙ্গিক ছিলেন, খুব আলোচিত ছিলেন, আবেদ আলী, মনে আছে কি আপনার? আচ্ছা। তিনি ডাক্তার নিয়োগ দিতেন, নার্স নিয়োগ দিতেন, বিসিএস ক্যাডারও নিয়োগ দিতেন। আমরা দিব্যি ভুলে গেছি আবেদ আলীদের কথা, মালিকদের কথা। এই বিষয়ে এগুলোর একটা পরিণতি কিন্তু আমরা এখন যে আর সইতে হবে। উচিত সরকারের দিক থেকেও বা সরকারের যে প্রতিষ্ঠানগুলো আছে, বিশেষ করে দুর্নীতি দমন কমিশন সহ যারা আছে, এগুলোর খুব দ্রুত একটা অন্তত তদন্তের আওতায় নিয়ে আসা, শুধু গল্পের মধ্যে না রেখে। মাসাদির কাল অতিক্রম হয়েছে, কমিশন ফাঁকা। জি। কমিশন পদত্যাগের পরে নতুন কমিশনও দেওয়া হয়নি। তো এর মধ্য দিয়ে এই কমিশন নিয়ে আবার কমিশন করা লাগে কিনা, যেখানে আপনি বলছিলেন যে আমাদের হাসপাতালগুলো নিজে এক একটা রুগী হয়ে আছে, তো ওখানে কিন্তু ডাক্তারও আছে, নাই যে তা নয়, আছেন, যাচ্ছেন না তারা। আপনি যে বিষয়গুলো বললেন, যে প্রাসঙ্গিক যে বিষয়গুলো, আমরা 5 আগস্টের পরে দেখেছি যে যাকে যে যেমন করে এই যে মামলা বাণিজ্য, খুনের মামলায় ফাঁসিয়ে দেওয়া হচ্ছে, এর মাধ্যমে কি প্রকৃত অপরাধী যারা বিভিন্ন সেক্টরে, অর্থের সেক্টরে অথবা এই যে বললেন প্রশাসনিক বিভিন্ন জায়গায় দুর্নীতি করে, যে সেগুলো কিন্তু আসলে ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে, অথচ খুনের মামলা দিয়ে বাণিজ্য করছে, দিব্যি আলোচনার বাইরেও চলে গেছে। দেখা গেছে যে পরকীয়া প্রেমে বাধা পড়েছে, দিয়ে দিছে খুনের মামলায়। এর মধ্য দিয়ে আপনি কি করলেন? একটা গণ আন্দোলন অথবা একটা বিপ্লব নাই বললাম, একটা বিশাল আন্দোলনকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে দিলেন। এই ব্যবসাগুলো কারা করছে? এমনিতে আমাদের এখানে নানান কিসিমের মামলা আমরা শুনেছি, গায়েবী মামলা, ভুয়া মামলা, বিশাল বাণিজ্য ওখানে। আবার দেখা গেছে এগুলো খুবই দুঃখজনক, আন্দোলনের ধারে কাছেও ছিলেন না, আহত দাবি করে কিছু দান খয়রাত তুলে ফেলেছেন, রাষ্ট্রীয় দান খয়রাত।
তো এগুলো তো আমাদের 5 আগস্টকে কিন্তু আহত করছে। এমনিতেই যেহেতু আপনি ব্যবসার কথা বলেছেন, ফুয়াদ ভাই একটু বলেছেন, 71 নিয়ে কিন্তু এই দেশে দোকানদারি অনেক হয়েছে, এগুলো শেষ হয় 5 আগস্টে, কিন্তু সেটার একটা সেমিকোলন হলেও পড়েছে। আবার এখন ওই জুলাই নিয়ে যারা করেন, 24 জুলাই নিয়ে, জুলাই আগস্ট নিয়ে যে এই ব্যবসা করছেন কেউ কেউ, ওটা মিথ্যা নয়, তারা কিন্তু এই আন্দোলনটাকেও প্রশ্নবিদ্ধ করে দিচ্ছেন। অর্থাৎ এতগুলো মৃত্যুকে আপনি দিয়ে ফেলছেন কোথায়, কার সাথে প্যাঁচ লাগাচ্ছেন? সামগ্রিকভাবে এটা আমাদের ইতিহাসের জন্য যেমন কলঙ্কের, আর যারা এই আন্দোলনের ফ্রন্টলাইনার ছিলেন তাদের কারো কারো বিরুদ্ধে যেসব অভিযোগগুলো আপনি খেয়াল করে দেখবেন, তদন্ত না করে অথবা বিচারের আওতায় না এনে কসলানোর মধ্যে একটা খুব তৃপ্তি পাওয়ার একটা অভ্যাস আমরা দেখছি অনেকের মধ্যে, যেগুলো তো যেনতেন ফৌজদারি মামলা নয়, এক একটা খুব দ্রুত এগুলোরও একটা নিষ্পত্তি হওয়া দরকার আছে। কারণ এই দোকানদারি তাদেরকে যেমন অনিরাপদ করছে, আমাদের গোটা রাজনীতিকেও কিন্তু কলুষিত করছে। মামলার তালিকা আপনি দেখবেন, এমনিতে মামলাগুলো নিয়ে গোলমাল। একটা হত্যাকাণ্ড, 1 নম্বর আসামি শেখ হাসিনা, 2 নম্বর আসাদুজ্জামান খান কামাল, আর বাদ বাকিগুলো হচ্ছে আপনারা যারা যারা পছন্দ হয় না, বা কখনো আপনার জমিন নিয়ে গোলমাল আছে, বা আপনার পাওনা টাকা নিয়ে গোলমাল আছে, তারা আসামিতে দিয়ে দেওয়া। এর মধ্য দিয়ে কিন্তু গোটা বিষয়টাকে হালকা করে ফেলা হচ্ছে। আমরা বলছি মানবতা বিরোধী অপরাধ, মাঝে মধ্যে গণহত্যাও বলতে চাচ্ছি, এতে করে সার্কামস্টেন্স কিন্তু তা আর বলে না। মামলাগুলোর মেরিট এমনিতে নষ্ট হয়ে আছে, আরও বোধহয় নষ্ট করার কোনো আয়োজন আছে কিনা এই সরকার সহ বা এই বিরোধী দলে যারা আছেন তাদের বোধহয় এগুলো একটু নিবিড়ভাবে ভাবার দরকার আছে। অনেক ধন্যবাদ আসাদুজ্জামান ফুয়াদ। আপনার কাছে একটু আসি, যা হচ্ছে আবারও হাম প্রসঙ্গ। আপনি আইনের মানুষ, হাম এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যুর ঘটনা অনুসন্ধানে কমিশন গঠনের নির্দেশনা কেন দেওয়া হবে না? হাইকোর্ট রুল জারি করেছে, এবং একই সাথে এই যে ক্ষতিপূরণের যে বিষয়টি, এটিকে কিভাবে আসলে দেখেন, যে এগুলো কি উচ্চ আদালতেরই হস্তক্ষেপ পর্যন্ত যেতে হবে? এই পর্যায়ে কি চলে গেছে আসলে? না, বাংলাদেশে তো এই রোগ, এই ডিজিজ আছে আর কি। ডিজিজগুলো ডেভেলপ করেছে এই কারণে যে রাষ্ট্র ফাংশনাল না। যেমন ধরেন, আমরা তো গত 2 মাস থেকে বলছি যে এখানে কি কি ইররেগুলারিটিস হয়েছে, কি কি জিনিস এখানে প্রিভেনশনের সুযোগ আছে, কোন কোন ঘটনা এই ঘটনাকে ট্রিগার করেছে, এর প্রত্যেকটা জিনিস ইনভেস্টিগেট করবার জন্য ক্রস পার্টি আলোচনা হওয়া দরকার। আমার যতটুকু মনে পড়ে, মোস্তফা কামাল ভাই জানেন কিনা, বিরোধী দল সমত পার্লামেন্টে 73 বিধিতে নোটিশও দিয়েছে হাম নিয়ে আলোচনা করবার জন্য, কিন্তু স্বাস্থ্যমন্ত্রী সম্ভবত একটা স্টেটমেন্ট দিয়ে এটার নোটিশ করে দিয়েছে আর কি, যে এটার আলোচনার প্রয়োজন নাই আর কি। তো এখন মানে ওখানে আলোচনা যদি হইতো 6 ঘন্টা 8 ঘন্টার একটা স্কেজুয়াল করে, তখনও আমরা এই আলোচনাগুলো এক্সপোজ করতে পারতাম আর কি। আমি এখন যেটা মনে করি যে একটা ক্রস পার্টি, যেহেতু পার্লামেন্ট আছে দেশে, আপাতত কমিশনের স্টেজে যাওয়ার প্রয়োজন নয়, এটা জটিলতা বাড়বে লম্বা সময়। ক্রস পার্টি পার্লামেন্টারি কমিটি করে দেওয়া দরকার। কমিটি, পেপার ওয়ার্কস, নথি, এবং একটা পাবলিক হিয়ারিং হওয়া দরকার। আমি যেটা সবসময় বলছি যে বাংলাদেশে এই গোপন কমিটি মিটিং করবার খাসলত বাদ দিতে হবে। সিনেট হিয়ারিংয়ে দেখেন, কংগ্রেশনাল হিয়ারিংয়ে দেখেন, ইউকে ব্রিটিশ পার্লামেন্টে দেখেন, আপনি ডিজি হেলথকে ডাকেন, আপনি তখনকার স্বাস্থ্য উপদেষ্টাকে প্রয়োজন ইনভাইট করবেন, ডেপুটি যে আপনার যিনি স্পেশাল এইড ছিলেন ওনাকে ডাকেন, জিজ্ঞেস করেন দেশের স্বার্থে প্রয়োজন তো, যে আসলে আপনারা কেন করেছেন, কোথাও গ্যাপ আছে কিনা, কি করা গেছে। আন্দোলন যারা করছে তখন এই আন্দোলনগুলোর অধিকাংশের সাথে তো বিএনপি মানে আওয়ামী লীগ জড়িত আছে, এবং বিএনপির কিছু অংশ জড়িত আছে ইউনূস সরকারকে নির্বাচনে প্রেশার ক্রিয়েট করবার জন্য। আমরা এই আন্দোলনের সানানুজুল জানি তো ভিতরের বাস্তবতাগুলো। এখন এইগুলো বের করা দরকার, কোথায় গ্যাপ আছে। আমার দেশের নাগরিকদেরকে সামনে রেখে যা যা করণীয় সেটা করতে হবে। দুঃখজনক হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে এই উপদ্রবটা শেষ হয়ে যাক, আউটব্রেক শেষ হয়ে গেলে পরে কমিটি করবেন। তখন কেন কমিটি করবেন? জ্বালানি কমিটির ব্যাপারে মোস্তফা কামাল ভাই বললেন, কমিটিটা কিন্তু খুব লেটলি করছে। জামাত এনসিপি কিন্তু অনেক আগে এটা বলছে। এর ভিতরে আপনার 2 লক্ষ টন ব্যারেল সম্ভবত অলরেডি টেন্ডার ছাড়া 2টা অপরিচিত কোম্পানিকে দিয়ে দেওয়া হয়েছে কেনার জন্য। তাহলে আমরা যখন 2 মাস আগে শুরু থেকে বললাম দাম বাড়ায় দেন, আপনার পাম্পে ক্রাইসিস কমে যাবে, অথবা দাম কমায় দেন, যে কোনো একটা করতে হবে। কমায় দিলে যেটা হবে, যে মজুত করতেছে সে মজুত করে রাখবে না। বাড়ায় দিলে যেটা হবে, কিছু লোক যেটা প্রফিট করতেছে, প্রফিটটা সারা দেশে ছড়ায় পড়বে, তখন সিন্ডিকেট ব্রেকডাউন করবে। কোনোটাই করেন নেই, কিন্তু পরে আবার করছেন। আবার 2 লক্ষ টন আপনার এই বিভিন্ন উজবেকিস্তান না কাজাকিস্তান কোত্থেকে আনবেন। একটা ইংল্যান্ডের রেজিস্টার্ড কোম্পানি, একটা সুইজারল্যান্ডে, 2টার ওয়েবসাইট নাই পর্যন্ত। এত বিখ্যাত কোম্পানিগুলো থেকে আপনি আনছেন, তাহলে এরপরে আবার
করলেন, করার পরে আবার সব ঠিকঠাক হয়ে গেল, কমিটি গঠন করে দিলেন। তাহলে সমাধান হয়ে গেল, পাম্পে লাইন চলে গেছে, আপনি এখন কমিটি করলেন কেন? কেনা বেচা হয়ে গেছে। সেখানে সেখানে এবং সাথে এই দেখেন হামের ভিতরে, এই আলোচনার ভিতরে কিন্তু 50 মিলিয়ন হামের টিকা কেনার অর্ডার দেখলাম প্লেস করা হয়েছে। তাহলে আপনার এটা প্রয়োজন ছিল কিনা, কোথাও গ্যাপ আছে কিনা, টাকা নাই বললেন, যেখানে আবার ইমার্জেন্সি ফান্ড কোত্থেকে আসলো, এই প্রশ্নগুলোর এখানে তো গ্যাপ আছে। আমি একটু সেখানটাই আসি। আপনি যে আপনারা এখানে যেহেতু যেটা আমি জি, please। বলেছিলাম, ইঙ্গিত করেছিলাম যে আবারও নতুন কোনো শাহেদ বা সাবরিনা ঘোরাফেরা করছে কিনা আশেপাশে, এটা কিন্তু সরকারেরই চেক করতে হবে। কারণ সরকার এই বদনাম নেবে কিনা। আবারও শাহেদ কিংবা সাবরিনা আছে কিনা, সরকারের রাষ্ট্রযন্ত্রের মধ্যে ঢুকে পড়ছে কিনা। আমি ফিরছি মোস্তফা কামাল ভাই, সাংবাদিক, লেখক এবং বিশ্লেষক, আপনার কাছে একটু দুটো পয়েন্টে একটু কথা শুনতে চাই। সেটি হচ্ছে 1 জুলাই থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো বাস্তবায়ন শুরু হবে ধাপে ধাপে। সেখানে অনেকেই প্রশ্ন করছেন যে যেখানে নিম্নবিত্তরা আরও নিম্নবিত্ত হচ্ছেন, ক্রয় ক্ষমতার যে বাইরে চলে যাচ্ছে, তাদের কি খবর? কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীর যারা হয়েছেন, সোনার চামচ মুখে দিয়েই কি তারা জন্মেছিলেন যে বারবার বাড়বেন? বর্তমান প্রেক্ষাপটে কতটা জরুরি এটি একটু বলবেন। আর সাথে হকারদের কার্ড দেয়া কেন অবৈধ হবে না? উচ্চ আদালতের একটি রিট সম্ভবত দেখেছি যেটিকে পুনর্বাসন করার প্রক্রিয়া নিয়েছিল। দুটি নিয়ে আপনার একটু পজিশন। আপনার দ্বিতীয়টা দিয়ে শুরু করি। হকারদের বিষয়টা ঢাকা শহরে কিন্তু একটা রাজনীতি, বসতে দেওয়া একটা রাজনীতি, বসতে না দেওয়া একটা রাজনীতি। আবার আমরাও মনোজাগতিকভাবে কখন যে কোনটার পক্ষে নিজেরাও নিজেদের কিন্তু একটা পজিশনে থাকি না। এই মাত্র কদিন আগে হকার কিন্তু উচ্ছেদ করে দেয়া হলো, পুলিশের ব্যাপক পরিশ্রম গেছে ডিএমপির। আমরাই বললাম আহা বেশ বেশ, খুব একটা 10 কাজের 1 কাজ হয়েছে, বেশ সুন্দর ফুটপাত পরিষ্কার, যে খুব ভালো হয়েছে। ঠিক 3-4 দিনের মধ্যে আবার সিদ্ধান্ত হয়ে গেল না, তাদেরকে বসতে দেয়া উচিত, তাদেরকে প্রয়োজনে কার্ড দেয়া হবে, কি কি যেন লে আউটও করে দেয়া হলো। এটাকেও আমরা বললাম আহা বেশ বেশ বেশ। তো কোনটা আহা বেশ বেশ বেশ? আমরাও কিন্তু একটা জায়গায় আবার আমার স্থির হতে ফুটপাত পারছি না। আমি ছাড়বো না, ছাড়বো না। এককভাবেও কিন্তু রাস্তায় নেমেছে হ্যাঁ, দু একজন। তারও আবার একটা গণতান্ত্রিক অধিকার আছে। আবার এই বিষয় নিয়ে আমরা চলে গেলাম আদালতে। এমনিতে আদালত আছে নানান যন্ত্রণায়, মামলা জট, এটা সেটা। আর এই ধরনের বিষয় আদালতে নিয়ে যাওয়া হলে কিন্তু আমাদের ইতিহাস যেটা বলে, যেটা আদৌ আদালতের ধারে কাছেও নেওয়া ঠিক না, বিষয়টা সরকারের অথবা একেবারে কোনোটা কিন্তু একেবারে থানা পুলিশের। জি, ঢাকারগুলো আপনি ধরতে পারেন ডিএমপির, তারা ফয়সালা করতে পারে, সিটি কর্পোরেশন করতে পারে, কিন্তু আমরা নিয়ে যাচ্ছি আদালতে। এই জায়গায় আমাদেরও বোধহয় মনোজাগতিক একটা পজিশন ঠিক করা দরকার। সরকার যেহেতু সর্বশেষ মানবিক হওয়ার চেষ্টা করেছে, তাদেরকে সম্ভবত একটা কার্ড অথবা এই ধরনের একটা আইডেন্টিটি দেওয়ারও চেষ্টা হবে, তো সেটা হয়ে যাক সুন্দর করে। কিন্তু তার আগে আবার এটা আদালতে যারা নিয়ে গেলেন, তারাই বা কোন উদ্দেশ্যে নিলেন? ফুয়াদ ভাই আইন অঙ্গনের মানুষ, বিচারও প্রাসঙ্গিক এখানে। এগুলো বোধহয় আমাদের আমলে নেওয়া উচিত, যে আমরা এগুলো কেন করছি। এটা কি আসলে সরকারকে বিব্রত করতে চাচ্ছি, নাকি আদালতকে বিব্রত করতে চাচ্ছি, নাকি মাঠে একটা তাজা ইস্যু রাখতে চাচ্ছি? এই হকাররা নির্বাচনের সময় খুব ম্যাটার করে ঢাকার রাজনীতিতে, মিটিংয়ে মিছিলও খুব ম্যাটার করে, লোক সরবরাহ করা। আমরা দেখেছি একটা ঘটনার সামনে আনতে হয় এই কারণে, বিভিন্ন আন্দোলন সংগ্রামে তো আছেই, হেফাজতের আন্দোলনের পরবর্তীতে আমরা একটা নমুনা দেখেছিলাম। শত শত নয়, হাজার হাজার হকার গিয়ে দাঁড়িয়ে গিয়েছিল ক্ষতিপূরণের জন্য, ভালো ক্ষতিপূরণ পেয়েছিল তারা। শনাক্ত করা হয়েছিল তখনকার যারা ক্ষমতায় ছিল, অর্থাৎ আওয়ামী লীগ লোকাল নেতারাই কার্ড দিয়েছে কে কে হকার, তার কত পুঁজি ছিল আশেপাশে থেকে শুরু করে, অর্থাৎ শত শত নয়, হাজার হাজার। তো হকার মুক্ত করা ঢাকা শহরকে আসলে সম্ভব নয়, যে বাস্তবতা। এর আগে আরেকটা উদ্যোগ ছিল, গেল বিএনপি আমলে, আমার যদ্দূর মনে পড়ে, মতিঝিল দিলকুশা সহ যে এলাকাগুলো শুক্রবারে একটু চাপ কম থাকে ওখানে দোকান বসানো, মতিঝিলের আইডিয়াল বা মডেল ওই বেল্টে। একটা পর্যায়ে কিন্তু সীমান্তের আশেপাশে এই ধরনের দোকান বসানো হয়েছিল। প্রত্যেকটা একটা উদ্দেশ্য সামনে ছিল, আর সমস্যা থাকাতেই তো এইসব রাস্তাগুলো আসে। তো আমার মনে হয় এই সরকার যেহেতু নতুন, আবার হকারদের বিষয়টাকে হাতও দিয়েছে, আবার সরকারটা একটা রাজনৈতিক সরকার, এগুলোর একটা কেমিস্ট্রি করে একটা ফয়সালা আসা উচিত। আজকে বলবো তুলে দেব, কালকে আবার বসাবো। এখানে হকারদের যে একটা বাণিজ্য আছে, আমি একবার একটা রিপোর্টও করেছিলাম যে ঢাকার যে অভিজাত বিপণী বিতানগুলো, ওগুলোর এক
স্কোয়ার ফিটের ভাড়া কত আর ফুটপাতে ভাড়া কত, ওটা করতে গিয়ে আমি দেখেছি ফুটপাতে কোনো কোনো জায়গায় 3 বারও ভাড়া দেওয়া হয়, সকালে একজন, দুপুরে একজন, বিকালে একজন। আবার ফুটপাতে চৌকি বসালে ওইটার ভাড়াটা আবার একটু বাড়ে, চৌকি ছাড়া আবার কমে। এই জিনিসগুলো বন্ধ হওয়া উচিত, একটা জায়গায় আসা উচিত, হকার একদম উচ্ছেদ করা যাবে না, ধন্যবাদ। ওই বাস্তবতা আমাদের নেই। জি, তো ওইটা মাথায় রেখে, যেহেতু সামনে এসেই গেছে বিষয়টা, আদালত পর্যন্তও গড়িয়ে গেছে, আদালত পর্যন্ত যেন এটার ফয়সালাটা না যায়, যেতে হয়। যেন এটা আমাদের প্রশাসনিকভাবে যদি একটা ফয়সালা আসে জি। সেটা হকারদের জন্য ভালো হবে, কারণ তারাও তো পেশাজীবী, এটা করে তাদের সংসার চলে। অনেক ধন্যবাদ। আমার তাদের কাছে- দিকটাও বিবেচনায় রাখার দরকার আছে। আর সরকারেরও অবশ্যই একেবারে রাজনৈতিকভাবে না দেখে একটু প্রশাসনিক সংযোগ দিয়ে এটার একটা ফয়সালা করা ধন্যবাদ। দরকার। যে প্রশ্নটি একটা অংশ আমি আপনার কাছ থেকে একটু উত্তর নেই, সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন বেতন কাঠামো, সেটি একটু শুনতে চাই। একই সাথে এর আগে আমরা শুনছিলাম, আপনি বলছিলেন যে রাষ্ট্র এবং সরকার যে কাঠামো সেটি কতটুকু ফাংশনাল, ঠিক আপনি যেহেতু আইন অঙ্গনের লোক, সে বিচার বিভাগ কতটা সঠিকভাবে ফাংশন করতে পারছে, এটিও একটু বলবেন। তুমি যেটা হচ্ছে যে আপনার আমাদের রাষ্ট্রের যে ওয়ার্কফোর্স, এটা কিন্তু হিউজ। আপনার 17 লাখ 18 লাখ, আপনি যদি এই যে মানে এজেন্সি স্টাফদেরকে ধরেন, তাদেরকে যোগটোগ করলে এটা 20-21 লাখ হয়ে যাবে আর কি। এখন প্রশ্ন হচ্ছে আমাদের যে রাষ্ট্রের জিডিপির সাইজ, আমার যে অর্থনীতির সাইজ এবং আমার পপুলেশন, আমার জিওগ্রাফি, এই কাঠামোটা ম্যানেজ করার জন্য এত পরিমাণ ওয়ার্কফোর্স আসলে আমার দরকার কিনা, দরকার নেই আসলে। পার্টিকুলারলি হচ্ছে যে যখন আপনার সারা দুনিয়াতেই ডিজিটাইজেশনটা হয়, ডিজিটাইজেশন এফেক্ট হচ্ছে যে যত বেশি ডিজিটাইজেশন হবে অত বেশি আপনার ফিজিক্যাল লেবার কমে যাবে সংখ্যায়। সোনার বাংলাতে যেহেতু শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নটা হয়েছে, এইখানে এক্স্যাক্টলি উল্টা জিনিসটা হয়েছে, যেটা সারা পৃথিবীতে কোথাও হয়নি। যে একই সাথে ডিজিটাল বাংলাদেশও হয়েছে, আমার সরকারি কর্মকর্তা কর্মচারীর সংখ্যাও বাড়ছে। আপনার 2008-9 যখন শেখ হাসিনা ক্ষমতায় আসে, তখন আমাদের সরকারি স্টাফ ছিল 7 থেকে 9 লাখের মতো। শেখ হাসিনা যখন চলে গেছে, এটা বাড়তে বাড়তে আপনার 17-19 লাখ, তারপরে যদি আপনি এই এজেন্সি স্টাফ ধরেন, আপনার সেটা ধরলে 20-21 লাখ হয়ে গেছে। কিন্তু এরপর তো শুনি যে শুধু লোকবল সংকট, লোকবল না, সংকট, এগুলো লোকবল মিথ্যা সংকট। কথা। এগুলো যেটা হচ্ছে বোগাস। এগুলো এই যে ডিজিটাইজেশন হচ্ছে, আবার লোকবলও বাড়তেছে, দুইটা জিনিস প্যারালালি হইতে পারে না, যে কোনো একটা ফলস, ফেক। ইদার হচ্ছে যে রাষ্ট্রে আসলে কোনো ডিজিটাইজেশন হয় নাই, এবং এইটা হয় নাই মোটা দাগে, এটা আমরা নিজেরাই বুঝি, মোস্তাক কামাল ভাইরা এটা বুঝবেন। যেমন দেখেন, আগে আমরা যারা কোর্টে পরীক্ষা দিতে ফর্ম ফিল আপ করছি, আমরা কি করছি, কোর্টে বার কাউন্সিলে গেছে, ফর্মটা তুলে আইনা ফিজিক্যালি ওইটা পূরণ টূরণ করে জমা দিয়ে আসছে। সোনার বাংলায় ডিজিটাইজেশনটা কিভাবে হয়েছে, এই ফর্মটা এখন আপনার অনলাইনে পূরণ করবেন, পূরণ করে প্রিন্ট করবেন, প্রিন্ট করে এখন আপনি আবার ওই বার কাউন্সিলে গিয়ে জমা দিয়ে আসবেন। তাহলে আপনি আগেরটাও করলেন কাজ, এখন আর একটা বাড়াইলেন। এখন পাসপোর্টের অ্যাপ্লিকেশন ফর্মটা আপনি ওখানে জমা দিবেন, জমা দিয়ে টাকা পে করে ওইটা আবার কাগজে প্রিন্ট করে এখন আবার অফিসে দৌড়াইবেন। তো এই যে দুইটা জিনিস হওয়ার কারণে যেটা হয়েছে যে আপনার আমার অর্থনীতির সাথে সংখ্যা এবং বেতন কাঠামোর একটা ভারসাম্যহীনতা তৈরি হয়েছে। আমাদের যেটা করতে হবে, আমার ওয়ার্কফোর্স কমাইতে হবে। আপনি যদি কম্পিটেন্স বিবেচনা করেন, ডিজিটাইজেশনকে মাথায় রাখেন, আমি বোধ করে দেখি যে 1/10 জনগোষ্ঠী দিয়ে আপনি এই ওয়ার্কফোর্স চালাইতে পারবেন। আমার বাজেটের সাইজ দেখেন, আমার ব্যয়ের সবচেয়ে বড় দুইটা খাত হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন এবং রাষ্ট্রের যে দেনা আছে, এই দেনার সুদ পরিশোধ করা। এই দুইটা হচ্ছে বাজেটে সবচেয়ে বড় খরচের জায়গা। ইতিমধ্যে এটা 1 লক্ষ কোটি টাকার উপরে চলে গেছে। এই পে স্কেল উইথ পেনশন যদি আপনি বাস্তবায়ন করেন, এটা আরও 1,35,000 কোটি টাকা, মানে অ্যারাউন্ড $12 বিলিয়ন বোঝা তৈরি হবে। আপনার অর্থনীতির যে বেহাল দশা এখন, মানে যেটা আওয়ামী লীগের আমলের, এটা এই সরকারের দোষ না, যেটা আওয়ামী লীগের আমল থেকে আমরা ইনহেরিট করেছি, সেই রকম একটা জায়গায় এত বড় একটা বার্ডেন আপনি নিতে পারবেন কিনা। বাট যারা কাজে আছেন তাদের বেতন ভাতা বাড়ানো খুবই জরুরি, বিশেষ করে 11 থেকে 20 গ্রেডের ভিতরে যারা আছেন, এবং ফান্ডামেন্টালি গ্রেডিং সিস্টেম রিফর্ম করা দরকার। এতগুলো গ্রেড আসলে আমার দরকার নাই, আমার 9-10টার বেশি গ্রেড দরকার নাই। আপনার যে 20তম গ্রেডে আছে, সে এখন বেতন পায় 8,000-9,000 টাকা মাসে, তার বেতন তো বাড়াইতেই হবে। ওটা অমানবিক জুলুম, এটা অবশ্যই বাড়াইতে হবে। কিন্তু কাঠামো না বদলাইলে যেটা হবে, এই ধরনের অর্থনৈতিক খরচ করবার ক্যাপাসিটি রাষ্ট্রের আমার এখন আছে কিনা,
এবং দেখা আপনি দরকার। আলটিমেটলি টাকা প্রিন্ট করা ছাড়া, এই অপশন ছাড়া আপনার হাতে আর সামনে অপশন থাকবে না। আপনার কাছে আমি ফিরবো, আমাদের হাতে খুব বেশি সময় নেই। মোস্তফা কামাল ভাই, 1-2 মিনিটে দুটি বিষয়ের একটু জবাব চাই। তথ্যমন্ত্রী আজকে বলেছেন কমিশন হলে গণমাধ্যমের সব সমস্যার সমাধান হবে, এটি দেখেছেন আপনি। আরেকটি বিষয় হচ্ছে বিএসএফ আকস্মিক গুলির জবাবে পাল্টা গুলি করেছে বিজিবি। বিএসএফ গুলি করে মানুষ মারে, এটি পুরানো ঘটনা, কিন্তু বিজিবির যে বডি ল্যাঙ্গুয়েজ পাল্টা গুলি করেছে, গণমাধ্যমে শিরোনামও হয়েছে। জি। শিরোনামটি কেন আমরা দিয়েছি এটি একটু ক্লিয়ার করবেন। আর এই যে কমিশন গণমাধ্যমের সমস্যা সমাধানের, একদম 1 মিনিটে আপনি বলতে হবে জি, আমাকে। 30 সেকেন্ড করে শেষ করি। জি। তথ্যমন্ত্রী যেটা বলেছেন তার জায়গা থেকে তিনি সেটাই বলবেন। তিনি আসলে একটা মধ্যপন্থা নিতে চাচ্ছেন, কারণ গণমাধ্যমে এখানে কিন্তু অনেকগুলো পক্ষ, জি। মালিক একটা পক্ষ, কর্মচারী একটা পক্ষ, সরকারও কিন্তু কোনো না কোনোভাবে একটা পক্ষ। তো যে কারণে সরকার কিন্তু মধ্যপন্থাই নেবে, সাংবাদিকদেরকেও আমলে নেবে, অর্থাৎ সংবাদকর্মীদেরকেও আমলে নেবে, মালিক পক্ষকেও আমলে নেবে। সেটা অত্যন্ত স্বাভাবিক, একতরফা হওয়ার সুযোগ নেই। কিছু গোলমাল যে আছে এটাও তো সত্য। জি। আর স্বাধীনতা নিয়ে যেটা বলা হয় বারবার, গণমাধ্যমের স্বাধীনতা, এটা কিন্তু খুব আপেক্ষিক বিষয়। গণমাধ্যমের স্বাধীনতা বলতে কি আপনি অফিসটার স্বাধীনতা চান, নাকি মালিকের স্বাধীনতা চান, নাকি কর্মচারীর স্বাধীনতা চান, কি সংবাদের স্বাধীনতা চান, নাকি সাংবাদিকের স্বাধীনতা চান? অনেকগুলো স্বাধীনতার বিষয় এখানে যোগ হয়ে গেছে। এই গেল একটা দিক। আর সীমান্তের যেটা বলেছেন, সীমান্তের বিষয়টা বরাবরে আমরা আক্রান্ত সীমান্তে, অর্থাৎ কোন সীমান্তে? ভারত সীমান্তে। আমাদের সীমান্ত বলতে মোটা দাগে একটাই। জি। তো ভারতের সাথে তো আরও সীমান্ত আছে, চীনেরও আছে, পাকিস্তানেরও আছে, ওখানে কিন্তু এ ধরনের ঘটনা নেই। কিন্তু আমরা এতই দুর্ভাগা যে যেদিন পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দুবাবু, তিনি ওই দিনে কিন্তু 2টা হত্যাকাণ্ড ঘটে গেল। এগুলোর মধ্যে একটা সিগন্যাল আছে। আবার তিনি যেদিন তার মন্ত্রিসভা ফাংশন শুরু করলো একদিন পর, সেদিন তিনি বললেন কাঁটাতারের বেড়া দেবেন। আমাদের জন্য কিন্তু একটা বাজে অবস্থা। জি। তো এরকম অবস্থায় ভারত যেটা করতে বরাবর, যে আমাদের কেউ হত্যাকাণ্ডের শিকার হলেই প্রথম বক্তব্য হচ্ছে যে সে একটা গরু চোর ছিল, অথবা গরু চোরের সহযোগী ছিল। অর্থাৎ জাতিগতভাবে আমাদেরকে কিন্তু গরু চোরে বানিয়ে দিচ্ছে। গত কিছুদিন থেকে আমরা খুব খেয়াল করছি, ভারত এটা আর বলা লাগছে না। আমাদের যে লোকাল থানাটা আছে, জি। ওই থানার ওসি সাহেবে বলে দেন যে যাকে হত্যা করা হয়েছে সে গরু চোর। গরু সহ উল্লেখ করে, ইদানিং বোধহয় কোরবানি আসাতে গরু শব্দটা আরো বেশি উচ্চারণ করে। এটা কিন্তু আমাদের জন্য অপমানজনক। তাদেরও তো একটা বক্তব্য থাকতে পারে, তার আগেই আমরা ফয়সালা দিয়ে যাচ্ছি। আর অন্য সীমান্তে গরুও নাই, গরু চোরও নাই। এটা আমাদেরকে ভাবতে হবে, কারণ 5 আগস্টের পর আপনার বোধহয় মনে আছে, জি। বিভিন্ন সীমান্তে বিজিবির পাশাপাশি আমাদের সীমান্তবাসীও কিন্তু পাহারায় বসে গিয়েছিল। অর্থাৎ একটা জোশ বলেন আর উপলব্ধি বলেন আর চেতনা বলেন আমরা কয়েকদিন কিন্তু দেখেছি সীমান্তে। অতএব ভারতের কাছে অনুরোধ থাকবে, বা আমাদের দিক থেকে সরকারের কাছে অনুরোধ থাকবে, যে ভারতের সাথে অন্তত মর্যাদার সাথে এসব বিষয় নিয়ে অনেক ধন্যবাদ। কথা বলা। অনেক ধন্যবাদ ব্যারিস্টার ফুয়াদ। আপনার জন্য খুব সম্ভবত 1 মিনিটের মধ্যে কথা বলা, তা হচ্ছে যে র্যাবের নাম পাল্টাতে পারে, এটি আজকে তথ্য মন্ত্রণালয়ের একটা ব্রিফে বলা হয়েছে। আর র্যাবের জন্য আলাদা আইন আসছে, এটি স্বরাষ্ট্রমন্ত্রী আগিয়ে জানিয়েছেন। আপনার মন্তব্য শুনতে চাই। একই সাথে এই যে বিজিবি পাল্টা গুলি চালালো, এই যে তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এটিকে কতটা ইতিবাচকভাবে দেখছেন? এত কিছু তো বলতে পারবো না। প্রথম কথা হচ্ছে যে র্যাব থাকার যৌক্তিকতা নাই, সেটা আমরা আগে থেকেই বলেছি। একটা স্যাংশন ফোর্স, আমেরিকার স্টেট ট্রেজারি ডিপার্টমেন্ট থেকে আপনাকে এটা স্যাংশন দেওয়া হয়েছে, এটা ডিজিদের অফিসারদেরকে স্যাংশন দেওয়া হয়েছে, এবং অফিসারদের ভিতরে যেহেতু আপনার আর্ম ফোর্সেসের অফিসার আছেন, পুলিশের অফিসার আছেন, তাহলে এই স্যাংশনের মাধ্যমে কিন্তু আপনার অনেকগুলো বাহিনী ইনভলভ হয়ে গেছে। এবং যেহেতু আমাদের বাহিনীগুলো আবার জাতিসংঘের মিশনে যায়, এটার কনসিকুয়েন্স আছে। আমরা বরাবরই বলেছি, যেহেতু মানবাধিকার লঙ্ঘনের সিরিয়াস অভিযোগ আছে, র্যাবের মতো ফোর্স বিলুপ্ত করে দেওয়া দরকার। তাহলে প্রশ্ন আছে, তাহলে রাষ্ট্রের তো এলিট ফোর্স দরকার। রাষ্ট্রের এলিট ফোর্স তো আছে আমাদের, এপিবিএন, আর্মড পুলিশ ব্যাটালিয়ন তো আছে আমাদের, এবং তারা তো হাইলি ট্রেইনড ফোর্স, তারা সাকসেসফুলি এর আগে সব কাজ করেছে। এর বাইরে হচ্ছে যখন যেখানে দরকার, আমরা জয়েন্ট মিলিটারি অপারেশন করেছি না, আপনার যখন যেখানে দরকার, আপনি আমাদের সবার এলিট ফোর্স আছে, আমাদের সেনাবাহিনীতে আছে, বিমান বাহিনীতে আছে, নৌবাহিনীতে আছে, প্রত্যেকের এলিট ফোর্স আছে। যখন ইমার্জেন্সি হবে আপনি রাষ্ট্রের বাহিনীগুলো সাহায্য নেবেন। এইরকম আননেসেসারি মানবাধিকার লঙ্ঘনের দায় একটা ফোর্সকে রাখার রাষ্ট্রের কোনো দায় থাকা উচিত।